তাহলে দেখো ডাব্লিউপি মেন 2022 সব অ্যান্সার শিটও দেওয়া আছে। এখন প্রথম হচ্ছে কি বলছে, এই সিরিজে পরবর্তী বর্ণনাটা কি হবে। এই যে তোমার এখানে বি দিয়ে শুরু, যে তোমাকে বলে দিল বি সি, তারপর হচ্ছে বি সি ডি, তারপরে ডির পরে দেখো বি সি ডি ই এফ ই, সরি ই, তারপরে হবে বি সি ডি ই এফ, তারপরে হবে বি সি ডি ই এফ জি, জির পরে এত দিয়ে আসছে। তারপরে আবার কি হবে তোমার বি সি ডি ই এফ জি জি এইচ। কিন্তু বলছে নিচের বর্ণসারিতে পরবর্তী বর্ণটা কি হবে। পরবর্তী বর্ণটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে এইচ, কিন্তু যেহেতু এই গ্যাপে পড়ে যাচ্ছে তার জন্যই জি লেখা হয়েছে। যদি দুইটা দাগ থাকতো, যদি এরকম দুইটা থাকতো তাহলে জি আর এইচ দুইটা লিখতাম, কিন্তু যেহেতু প্রথমে পড়ে গেছে জি হয়ে গেল। তারপরে কি আছে দেখো, স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টা 54 কিমি পথ অতিক্রম করে, আর যদি দাঁড়ায় তাহলে 1 ঘন্টায় 36 কিমি পথ অতিক্রম করে। প্রতি ঘন্টায় বাসটি কত মিনিটের জন্য দাঁড়ায়। এইগুলো অঙ্কের ক্ষেত্রে প্রথম যেটা ব্যাপার বলবো, অনেক সময় কি একটা কথাকে কিন্তু অঙ্কে ঘুরায় ভাবে, ঘুরায় লেখে। তোমার এখান থেকে মেন কথা মনে রাখতে হবে যে বাসটা কত কিমি দাঁড়ায়, এই জায়গাটাই আগে আসো। এই জায়গা ঘন্টাও আসতে পারো, তুমি কত কিমি দাঁড়ায় আসো। যদি কিমিটাই তুমি লিখতে পারো কত কিমি দাঁড়ায়, তাহলে তো 54 কিমিতে কত দাঁড়ায় পাই গেল। তাহলে 54 থেকে 36 বাদ দিলে কি হচ্ছে দেখো, 8 6 14 18 কিমি। এই যে 18 কিমি দাঁড়াচ্ছে, এও 1 ঘন্টায়, এইটাও ছিল 1 ঘন্টায়। দেখো তাহলে এই কথাটা আমি লিখতে পারি যে 54 কিমি যায় 1 ঘন্টা, তাহলে 18 কিমি যাবে কয় ঘন্টা। 54 কিমি যাইতে তো এর 1 ঘন্টা লাগে, তাহলে ও দাঁড়ায় পড়ছে কি 18 কিমি। তাহলে দেখি 18 কিমি তো ওর কতটা পথ দাঁড়ায় গেছে। এই যে উল্টা করে ভাবা, এইটাই হয়ে গেল টার্নিং পয়েন্ট তোমার। এই অঙ্কটার এইটাই হচ্ছে টার্নিং পয়েন্ট, যে 54 কিমি যাইতে লাগে 1 ঘন্টা, তাহলে 18 কিমি যাইতে তোমার কত সময় নিয়েছিল। তাহলে 18 কিমি যাইতে আমার সময় নিয়েছিল 18 অক্ষে 18, 3 18 অঙ্ক 3 1 ঘন্টা। এইটাই তোমাকে বলছে 18 কিমি, মানে এই কথাটাকে বলার চেষ্টা করো। 54 কিমি যাইতে লাগে 1 ঘন্টা, 18 কিমি যাইতে আমার লাগছে কয় ঘন্টা, কারণ 18 কিমি তুমি দাঁড়াইছো পথ। এই জায়গাটার পয়েন্টটাকেই আউট করছে। তাহলে 3 1 ঘন্টা মানে কত মিনিট জন্য গেছে। 60 দিয়ে গুণ করলে কি হয়, এটা মিনিটে পরিণত হয়। 3 কুড়ি 60, 20 মিনিট। দেখো এখানে বলছে অপোজিট ওয়ার্ড প্লাজেবল। প্লাজেবল সাথে নিয়ারেস্ট মিনিং যদি একটা ভাবো, সেটা হচ্ছে প্রবাবিলিটি। তোমরা অঙ্ক আছে তোমাদের, প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাব্য। তাহলে প্লাজেবল কথাটা হচ্ছে প্রবাবিলিটি। প্লাজেবল PLAU, প্লাজেবল কথাটার হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা যাকে বলে হচ্ছে প্রবাবিলিটি। তোমরা অঙ্ক করছো, যাকে প্লাজেবল মানে হচ্ছে সম্ভাব্য বা সম্ভাবনা। ইমপ্লাজেবল, যেমন ধরো বিপরীত অর্থ কি হয়, পসিবল, ইম্পসিবল, ঠিক আছে। আবার কারেক্ট, ইনকারেক্ট, এখানে হবে ইম্পসিবল।
তাহলে এখানে হচ্ছে ইমপ্লসিবল, সরি, যদি পসিবল থাকতো তাহলে কি লিখতো অপোজিট, ইম্পসিবল। ঠিক এইটাও তাই, ইমপ্লসিবল। দেখো, দ্য চেয়ারম্যান ইজ ইল and we all have to dash the meeting for a day. তাহলে চেয়ারম্যান ইল মানে অসুস্থ জানো, and we all have to dash the meeting for a day. পুট অফ মানে হচ্ছে চালিয়ে রাখবো মিটিংটা, যেহেতু চেয়ারম্যান অসুস্থ। তো দেখো এইটাই বোঝাচ্ছে, পুট অন তো হইতে পারে না। পুট আয় মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, ঠিক আছে। পুট অন মানে চালিয়ে যাওয়া, তো পুট অফ মানে হচ্ছে অফ করা। অফ মানে হচ্ছে, এই অফটা দেখেই মনে পড়ে যাবে তোমার হচ্ছে বন্ধ, মানে হচ্ছে চেয়ারম্যান অসুস্থ অ্যান্ড উইল হ্যাভ টু পুট অফ দ্য মিটিং ফর এ ডে। আজকের দিনে মিটিংটা বন্ধ থাকবে বা স্থগিত থাকবে। পুট অন মানে চালিয়ে যাওয়া, পুট অফ স্থগতি মানে বন্ধ করা, ঠিক আছে। যাই হোক, এরকম করে করে মানে খুঁজে নিবা, বাকি আর করালাম না। ম্যাথ আর রিজনিং করাবো। এ দেখো এইটাও পড়া দিচ্ছি, কারণ সোজা যেগুলো সোজা সেগুলো বলে দিচ্ছি। হি টোল্ড মি দ্যাট ড্যাশ হি ওয়াচিং দ্য। আমরা কি জানি, এইটা যদি পাস্ট হয়, হি টোল্ড মি, সে আমাকে বলেছিল ড্যাট যে, এইটা যেহেতু পাস্ট, তাহলে পরেরটা কি হয়, পাস্ট পারফেক্ট। প্রথমে একটা পাস্ট থাকলে পারটা পাস্ট পারফেক্ট। পারফেক্টে দেখবা হ্যাড এর পরে এই টোল্ড যেমন বসছে, ফিনিশের ফিনিশড, হ্যাড ফিনিশড। এটা অনেক, এখন ভাঙাইতে গেলে তুমি বুঝে যাবা, যদি এরই ভাঙাইতে যাই, ন্যারেশন চেঞ্জ দেখাই, তাহলে বুঝে যাই তা তুমি হ্যাড ফিনিশ। এটা চর্চার ব্যাপার আছে, কিন্তু এটা সোজাই ছিল, ঠিক আছে। এইটা পাস্ট, সে আমাকে বলেছিল যে সে বন্ধ করিতেছে, এটা হইতো না, প্রেজেন্ট তো হইতেই পারে না, একটা পাস্ট আছে। সে বলেছিল আমি খাইতেছিলাম, আমি দেখিতেছিলাম, এই ধরনের হবে, দেখিতেছি এরকম হইতে পারে না। তাহলে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট হি হ্যাড ফিনিশড ওয়াচিং দ্য মুভি, সে মুভিটি সম্পূর্ণই দেখেছিল, ঠিক আছে। তাহলে হ্যাড ফিনিশড বুঝে গেছো, একটা পাস্ট পারফেক্ট, পারফেক্টে হ্যাড ফিনিশ বসে। তিন দ্বারা বিভাজ্য নিয়মটা মনে পড়ে যে সব যোগ দিয়ে 3 দিয়ে ভাগ। 5 একে 6, 7 6 13, 13 3 15, 16 17, 17 আর 4 21, তার থেকে তুমি 3 যোগ করো 24, যা 3 দিয়ে ভাগ যাইতে। এটাই 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, সব যোগ করে 3 দিয়ে ভাগ। 21 হয়েছে, 3 যোগ করতা, আরে কত 21 2 হয়েছে, দেখিনি দাঁড়াও। 5 একে 6, 7 6 13, 13 আর 3 13, 13 14 15 16, 16 আর 2 17 18, 18 আর 4 22 হয়, এটা তাহলে 2 হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, 7 আর 1 8 5 13, 13 আর 3 16, 16 আর 2 18, 18 আর 4 22। দেখো এইটা একটু কঠিন দিয়ে ফেলাইছে, ঠিক আছে। এরকম আমি এখানে দেখা দিচ্ছি, এরকম পরীক্ষা থাকলে পরে তোমরা স্কিপই করবা, ঠিক আছে। কেন এটা করতে তোমার অনেক সময় নিয়ে নেবে। দেখা যাচ্ছে যে এই তীরটা ছিল এইখানে, তারপরে আসলো তীরটা 1 2 3 ঘর পরে, তারপরে দেখো ওই 3 ঘর মানে এইখান থেকে যদি ভাবো 1 2 3 4 ঘর পরে, দেখো 4 ঘরের পরের থেকে তারপরে 1 ঘর করে বাড়তেছে। প্রথমে ছিল 1 2 3 ঘরে আসলো 2টা গ্যাপ, পরের বেলা 3টা গ্যাপ, 1 2 3, ঠিক আছে। এখানে আসলো 3-এর পরে করে 4টা গ্যাপ, 4টা গ্যাপ হলে 1 2 3 4,
ঠিক আছে, 1 2 3 4 5, এইখানে চারটা গ্যাপ গেছে, 1টা 2টা 3টা 4টা, 4 নম্বরে আসছে। পরেরটা 5 নম্বরে আসবে, 1 2 3 4 5, এই যে 5 নম্বরে আসছে। তার পরেরটা 6 নম্বরে আসবে, দেখো 1 2 3 4 5 6 6। তারপরটা কত নম্বরে আসবে? 6 এর পরে 7। তাহলে কোথায় আসতো? 1 2 3 4 5 6 7, এই যে এইখানটা, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। এরপরে আবার এইটার চিন্তা, এরপরে এরকম তো দুইটা, আবার এইটা, তারপর এইটার দেখো, এইটার আবার কি করবো দেখো, এটা দেখো কি করতেছে। আগে ছিল এইখানে 1 2 3 4 আসলো, তারপরে কি করলো দেখো 1 2, আচ্ছা প্রথমে ছিল এইখানে আসলো হচ্ছে 1 2 3, 1 2 3 ঘর। প্রথমে ছিল এইখানে 1 2 3 ঘর, 3 ঘর আসছে। এখানে ছিল, এইখানে ছিল দেখো, এখানে ছিল 1 2 3 ঘর, প্রথমে 3 ঘর। তারপরে দেখো 3-এর পরে কয় ঘর আসলো? 3 ঘর, কিন্তু গ্যাপই পড়ে গেল, গ্যাপই। পরের বার কি করলো, এটাকে এখানে নিয়ে আসলো, তার মানে কি 1 2 3 4 ঘর, পরেরটা 4 ঘর, তারপরটা দেখো আবার আবার 3 ঘর হবে, দেখবা এই গ্যাপটা আবার 3 ঘর দেখো, ঠিক আছে, 1 2 3 3, তার মানে কি 3 4 3। এইখানে লাস্ট দেখো কয় ঘর আসছে, এখান থেকে কোথায় আসছে, এইখানে ছিল 1 2 3 4 ঘর আসছে, 1 2 3 4 ছিল এইখানে 1 2 3 4। তাহলে পরের বার কবে? 3 বার, 3 বার হলে 1 2 3, এখান থেকে 1 2 3 ঘর এইখানে আসবে, এই যে। তাহলে 1 নম্বরটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এটা একটু কঠিন দিয়ে ফেলেছে, এরকম তোমরা স্কিপই করবা। এটা ধারাবাহিক ছিল, এই যে তীরটা এটা ধারাবাহিক ছিল, ধারাবাহিক বাড়ছে, ধারাবাহিক। এইখানে দেখলা 1 2 3, তার মানে প্রথমে 3 ঘর, তারপরে 4 ঘর, তারপরে 5 ঘর, 3 4 5 6 7 8 ঘর। তার জন্য তুমি করছো, কিন্তু এখান থেকে যখন তুমি নিয়ে আসো 1 2 3 4 5 6 7, ঠিক আছে, এখান থেকে এখানে কি আসতেছে 1 2 3 ঘর, 3 4 3 4 5 6, পরেরটা হবে 7, সাথে কি হইতো 1 2 3 4 5 6 7, এইটা যদি নিয়ে যেত 7 এখানে আসতো, যেটা এখানে আসে। কিন্তু এই পুটলিটা যেটা ছিল সেটা একবার 3 বার, তো একবার 4 বার, একবার 3 বার, তো একবার 4। এই এত ক্যালকুলেশন পরীক্ষার হলে বসে কোনো সময় সম্ভব না। সুতরাং এরকম কঠিন থাকলে স্কিপই করবা। ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? বিচার ব্যবস্থা, ঠিক আছে, ইলবার্ট বিল ছিল বিচার ব্যবস্থার সঙ্গে সংযুক্ত। কোন রাজ্য দ্বিখণ্ডিত ঝাড়খণ্ড গঠিত হয়েছে? বিহার। সাথে সাথেই জিকের ক্ষেত্রে কিভাবে ট্রিক্স মনে রাখবা, যখন পড়বা তখন এরপরে চিন্তা করবা আর কোন কোন রাজ্য বিভক্ত হয়েছে। যেমন ছত্তিশগড় কোথার থেকে বিভক্ত হয়েছে? ছত্তিশগড় হচ্ছে মধ্যপ্রদেশ থেকে, ঠিক আছে। যেমন তেলেঙ্গানা বিচ্ছেদ হয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশ থেকে। এই যে তেলেঙ্গানা যে অন্ধ্রপ্রদেশ থেকে হয়েছে, এটাই কিন্তু 2014 সালে হয়েছিল, এটা কিন্তু রিসেন্ট। এই তেলেঙ্গানাটা মনে রাখবা। তেলেঙ্গানার মনে রাখলে পরে আরেকটা জিনিসও মনে রাখবা, বা মনে রাখতে তোমাকে সহযোগিতা করবে তেলেঙ্গানার কথা। একটা তো তুমি ঝাড়খণ্ড জানছো, বিহার, ঝাড়খণ্ড তো জানলা, বিহার। আচ্ছা, ছত্তিশগড় তুমি জানলা, মধ্যপ্রদেশ। ছত্তিশগড় হচ্ছে মধ্যপ্রদেশ, তাড়াতাড়ি নিয়ে যেতে। আর তেলেঙ্গানা কেন বললাম? তেলেঙ্গানা, তেলেঙ্গানা বললাম এই কারণে,
তেলেঙ্গানা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, NDH আরে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ কেন বললাম, যে জব করি নাই, বুঝছো? অন্ধ্রপ্রদেশ কেন অফ করলাম, বিধান পরিষদ যখন আমার প্রশ্নটা আসবে তোমাদের এই অন্ধ্রপ্রদেশ কেন তেলেঙ্গানা, এটার কারণটা বলতেছি। আচ্ছা ম্যাথটা করে নাও। তুমি বুঝে গেছো 4x 16x স্কোয়ার, এটা কত হচ্ছে 128 গুণন 162 16x স্কোয়ার। 128 কে একটু কেরামতি করে তুমি লিখতে পারতা 2 দিয়ে 6 দুগুণ 12, 2 দিয়ে 6 দুগুণ 12, 4 দুগুণ 8, লিখতেই পারতাম। 4 দুগুণ 8, 6 দুগুণ 12, আর এইটাকেও লিখতে পারতা 8 দুগুণ 16, 2 অক্ষে 2। কি লিখতে পারতা 16x স্কোয়ারের পরে 64-র বদলে 8, 8-এর বদলে 81-র বদলে 9, মানে বর্গমূল করতে পারলে, আর 2টা রুট মানে একটা 2। 8 দুগুণ 16, তাহলে x স্কোয়ার সমান সমান 9, x সমান সমান 3। এটা পারার মতনই ছিল, না দেখালে পারতাম আমি। আচ্ছা, সানি ডে কোন বিখ্যাত ক্রিকেটার আত্মজীবনী? সুনীল গাভাস্কার, জানো? চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, আজ PDF ফাইলও দিয়ে দিব। আচ্ছা দেখো, বাকাট মানে হচ্ছে কি, কিন্তু মানে দল বোঝায়। দল কিসের দল? যেমন গরুর দল, ঘোড়ার দল বলি, এইটা হচ্ছে ফুলের তোড়া, মানে দল কিন্তু তোড়া হিসাবে, ঠিক আছে? অর্থাৎ BOUQUET এক জোড়া, এ বাকেট অফ হোয়াইট অ্যান্ড রেড রোজ। এটা লেখালাম কেন? সাদা লাল গোলাপের এক জোড়া তোড়া। তোড়া মানে হচ্ছে জোড়া আর কি, মানে তোড়া থাকে না, ফুল তোমাদের ইসের মধ্যে রাখো, যে ফুলের তোড়া রাখো এরকম করে ফুলদানিতে, তোড়া হিসাবে। মেক এ সেন্টেন্স তৈরি করে রাখবে একটা, তাহলে মনে থাকতে তোমাদের সহযোগিতা করবে যে এটা কি মানে। হোয়াইট মানে জানো, রেড মানে জানো, রোজ মানে হচ্ছে গোলাপ, মানে হচ্ছে সাদা লাল গোলাপের তোড়া। এই হিসাবে মনে রাখবা। যে কোনো সেন্টেন্স মনে রাখতে গেলে একটা করে সেন্টেন্স তৈরি করে নেবা, বা অনলাইনে দেখে সেন্টেন্সটা তোমার যেটা সুবিধা হয় সেটা করে একটা ইংলিশ মাঝে সাঝেই কারোর সাথেও শেয়ার করতে পারো কথাটা আরও মনে থাকার মতো। এই একটা ইংলিশের হচ্ছে আরেকটা ট্রিক্স মনে রাখার ক্ষেত্রে। আচ্ছা, সিনোনিমি কি বলছে? সিজ করা। তুমি জানো ভাই, অনেক সময় পুলিশও মাল সিজ করে, আবার সিজ হয়ে গেছে না নষ্ট হয়ে গেছে, এই কথাটা তোমাদের কিন্তু শোনা। সিজ হয়ে গেছে মানে, সিজ হয়ে গেছে মানে হচ্ছে নষ্ট হয়ে গেছে। সিজ হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, থেমে গেছে। স্টপ অর্থে ব্যবহার। ডাল মানে কি? ডাল তো যে ইন্টেলিজেন্সের এর আগেই করাছি, দেখো ইন্টেলিজেন্টের অপোজিট মিনিং হচ্ছে ডাল। ডাল মানে হচ্ছে বুদ্ধি নাই যার, ডাল স্টুডেন্ট বলি আমরা। ক্রিয়েট মানে সৃষ্টি, বিজ্ঞান মানে শুরু। তাহলে বুঝতে পারছো সিজ মানে থামা, একটাই অর্থ লিখছিল। তারপরে দেখো, এইটার তো জানোই এটা কি নিয়ম। শুধু দেখো মানুষের রক্তের রং কি? মানুষের রক্তের রং লাল, আর লালকে সিগন্যাল করছে কি দিয়ে? রেড মানে ভায়োলেট। আচ্ছা, এইটা তো তোমরা দেখো, এইটা দেখার সাথে সাথে মনে পড়ে যাবে 625-এর বর্গমূল হচ্ছে 25, 11 গুণন 14, 25-এর বর্গমূল 5 গুণন 44, এর বর্গমূল হবে 14। দেখে নেবা, 14 কাটা 5 5 25 কাটা 11 দিয়ে 4 11 40, 4 5 20, এই যে তোমার অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এই যে বিধান, এই যে এই কথাটার জন্য তোমাকে বলছিলাম, বিধান পরিষদ নাই, বিধান পরিষদ নাই, অ্যান্সার রাজস্থান। তাহলে বিধান পরিষদ আছে কোনটা? শুধু বিধান পরিষদ আছে এটা মনে রাখবা। বিধান পরিষদ আছে মনে রাখবা, আছে। কোনটা কোনটা এখানে জানছো? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। যেহেতু বলছো বিধান পরিষদ নাই, তার মানে আছে উত্তরপ্রদেশ আছে, মহারাষ্ট্র আছে, বিহার আছে। আর তিনটা কি?
যখনই তুমি অন্ধ্রপ্রদেশ যদি মনে রাখতে পারো যে একটা অন্ধ্রপ্রদেশ হবে, তাহলে অন্ধ্রপ্রদেশ হওয়া মানেই অন্ধ্রপ্রদেশ হওয়া মানেই অন্ধ্রপ্রদেশ থেকে ছিটকায় কি হয়েছে? তেলেঙ্গানা হয়ে যাবে। এই কথাটাই তোমাকে আমি বলছিলাম যে অন্ধ্রপ্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়েছিল তেলেঙ্গানা, ঠিক আছে? আচ্ছা, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা হয়ে গেছে 1 2 3 4 5। আর একটা হচ্ছে কর্ণাটক। এইটা হচ্ছে বিধান পরিষদ। এই 6টা রাজ্যে বিধান পরিষদ, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা মনে পড়বে, অন্ধ্রপ্রদেশ মনে পড়বে। অন্ধ্রপ্রদেশ থেকে ছিটকায় তেলেঙ্গানা তৈরি হয়েছে। কোন রাজ্য থেকে তেলেঙ্গানা সৃষ্টি হয়েছে? অন্ধ্রপ্রদেশ থেকে। কত সালে? 2014 সালে। এটাই লাস্ট রাজ্য সৃষ্টি হয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে। এই জায়গাটা কাজে লেগে গেল, ওই জায়গার সাথে এই জায়গাটা একটা কানেক্টিং মিলাই নিলাম, ম্যাথ সব কিছুর সাথে একটা কানেক্টিং মিলাই নিবা। আচ্ছা, এইখানে দেখো টুই হবে, আমাদের মনে হতে পারে দেন হবে, কিন্তু এখানে এই যে এক্সাম, এইটাই তো পরীক্ষা। কেন রাম ইজ সিনিয়র, যদি বলতো রাম ইজ টলার, রাম হয় লম্বা, TALLER টলার, তাহলে হতো দেন শ্যাম, SHYAM, দেন শ্যাম ইন স্কুল। কিন্তু যেহেতু এখানে সিনিয়র বলছে, তাহলে এখানে টুই হবে, ঠিক আছে? যেহেতু সিনিয়র টু শ্যাম ইন স্কুল, তাহলে নো ইরোর মানে ভুল কোনো নাই, ইরোর মানে ভুল, নো ইরোর মানে ভুল নাই। সিসিয়াস না, সেসর্স মানে কি? সেসর্স মানে হচ্ছে কেচি। সেসর্স মানে কি? কেচি। সেসর্স মানে হচ্ছে কেচি, SSORS। ওখানে চাইছে যদি তোমাকে কারেক্ট বানাম, এটাই হবে সেসর্স, ঠিক আছে? এটা আমরা প্লুরালেই বলি। সেসর্স মানে কেচি। কুইনাইন দেখো আমি ছবি দিছি তোমাদের, বাকি দুইটা ছবি দিছি, কেন দিছি জানো? কুইনাইন নাম উপকার কোন দিক থেকে পাওয়া যায়? সিঙ্কোনা, যা ম্যালেরিয়া ওষুধ তৈরিতে কাজে লাগে। সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়, যা ম্যালেরিয়া রোগের ওষুধে কাজে লাগে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই জন্য আলোচনা। এইবার তোমাকে পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে পেনিসিলিন ওষুধ তৈরি হয়, ঠিক আছে? যেটা বিভিন্ন অ্যান্টিবায়োটিকের কাজ করে। পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে। সর্পগন্ধার বেলোডোনার ছবি তোমাদের আমি এই কারণেই দিছি, ন্যূনতম ফুলটাকে চিনলে তোমাদের চোখে ছবিটা ভাসবে। সর্পগন্ধা হচ্ছে এইটা। সর্পগন্ধা সম্পর্কে একটা বলি, ছোটবেলার লোকে তোমরা হয়তো নাও জানবা, আমাদের সময়টা খুব ছিল, ওই সাদা ফুলটার থেকে একটা করে ছোট্ট মধুর মতো রস বেরোতো। এটা চেনার উপায়, এই সর্পগন্ধা গাছটা, ঠিক আছে? আচ্ছা, সর্পগন্ধা কেন নাম হয়েছে বলতো? অনেকের ধারণা, সঠিক আমার জানা নেই, সর্প মানে হচ্ছে সাপ, এর গন্ধে নাকি সাপ আসে না। কিন্তু এখান থেকে একটা কানেক্টিং সম্পর্ক আছে। কি কানেক্টিং? সাপ মানে বিষধর, যার তাই তো সাপ। তো সর্প নাম থেকে হচ্ছে, এটা বিভিন্ন বিষ, ব্যথা ওষুধের কাজে লাগে এই সর্পগন্ধা গাছ। আর বেলেডোনাও খুব উপকারী, ঠিক আছে? ছবিটা উল্টাউল্টি হয়ে গেল নাকি? যাই হোক, একটু দেখে নিবা, আমি ছবিটা আঁকছি। আচ্ছা, অমরকণ্টক নিম্নের কোন নদীর উৎপত্তি? নর্মদা। অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীর উৎপত্তি? নর্মদা। আচ্ছা, এইটা একটা ভালো জিনিস দিছিল তোমাদের। আবার কি রিজনিং কি বলছে দেখো, এইট সমান সমান এইটা সমান সমান এইটা সমান এইটা গ্রেটার দেন এইটা সমান সমান এইটা গ্রেটার দেন, এটা গ্রেটার দেন সমান সমান বোঝায়, আর এটা হচ্ছে লেস দেন, কম। এটার একটাই উপায় সব থেকে ভালো, তোমাকে এই প্লাস মাইনাস না করে শর্টকাট মনে রাখার একটা কায়দা হচ্ছে, তুমি দেখবা এইচ কে হত্যা করতে পারে কি না, এটাই দেখার বিষয়। অর্থাৎ এইচ ঢুকতে পারবে কিনা দেখো, মানে এইটা হচ্ছে কি আমি বলতে চাচ্ছি যে এই যে দাগটা যদি ওর এইভাবে বাধা না পায়, তাহলে ও ঢুকে যাবে, এরকমই থাক আর এরকমই থাক। তাহলে দেখো এইচ আই লিখতে পারতেছো, জে লিখতে পারতেছো, কেউ লিখতে পারতেছো,
তাহলে এইচ একে হত্যা করছে, সঠিক। এখন এইটা দেখার বিষয় তোমার আছে। আচ্ছা দেখো এবার কি বলছিল, আই বা এল, এলই চিন্তা করো, এল ঢুকতে পারবে? আচ্ছা এল যেহেতু একে হত্যা করছে ঢুকতে পারবে, এল শুরুতেই এল ঢুকতে পারছে কোথায়, কেতে ঢুকতে পারলো, ঢুকতে পারছে প্রথমত, তারপরে ঢুকতে পারলো দেখো এই ওকে হত্যা করে দিচ্ছে। আগেরটা যেমন তুমি যাইতে পারছো, এটা যাইতে পারছো না, এল সমান সমান, ঠিক আছে, মানে যাকে হত্যা করবে তাকেই পাঠাবা, এ হত্যা করেছে পাঠাইছে একে, এবং যাইতে পারছে, এই দেখো যাইতে পারতেছে, এটা এটা যাইতে পারছে, এই যাইতে পারছে, এই একে এক সমান সমানে বলছে এগুলো সব যাইতে পারবে। এটার মানে হচ্ছে যেতে পারবে, যেতে পারবে, যেতে পারবে। আর যদি এরকম হয়ে যায় বা এরকম হয়ে যায় তাহলে যেতে পারবে না। তাহলে এই দেখো এই যেতে পারতেছে, একে যাওয়াও, এল কে যাওয়াও, এল আইতে যাইতে পারবে, দেখেছে এল যাইতে পারছে কেতে, পরে তো যাইতে পারছে না, পরে তো এল যাইতে পারে না, এরকম তীর হলে হবে না, তার মানে এটা ঠিক না, এটাই ঠিক। এই আর কি শর্ট থিওরি। এটা বুঝাইতে পারছি? তুমি যখন দেখবা যে এই বড়টা দেখবা, এই যাইতে পারছে কি অবধি, হ্যাঁ যাইতে পারছে, এইচ যাইতে পারছে, যাইতে পারছে, যাইতে পারছে, যাইতে পারছে, ঠিক আছে, কিন্তু এল, এল কে নিয়ে যাও, যেহেতু এল যাওয়ারই দরকার, এল যাচ্ছে কেতে, যাইতে পারছে না, এই যে ঠেকে গেল, তাহলে এটা না, এটাই সঠিক। এটা একটু যদিও নতুনত্ব, কিন্তু এটার জন্য অত সময় নষ্ট হবে না, 2 বার প্র্যাকটিস করলে পরে। যেমন তোমাদের আমি সব ম্যাথকেই ইচ্ছা করে কনভার্ট করলাম কিসে, তোমরা দেখলাই না, সে তো জানি আমি সোজা করেও অঙ্কটা, সোজা অঙ্কটাকে ব্যাখ্যা করছিলাম, সোজা অঙ্ককেও ব্যাখ্যা করে কেন দেখাচ্ছিলাম, যে অনুপাতে আনার তো চেষ্টা করো, তারপর আবার সোজাটা ঢুকে যাওয়া, অনুপাতে কনভার্ট করার জন্য তোমাদেরকে আমি প্রচুর আগের ক্লাসটাই করাইছি। যাজ্ঞা এবার দেখো কি বলছে, নিচের নাম্বারের সিকোয়েন্সিটিতে এমন কতগুলি 6 আছে যার আগে 1 অথবা 5 থাকবে। তাহলে যখনই দেখবো 6 তার আগে 1 অথবা 5 থাকতে হবে, 1 থাকলেও হবে, 5 থাকলেও হবে, আর পরে যাতে পরে 3 অথবা 9ও থাকতে হবে, কিন্তু থাকবে। তাহলে 6 1 অথবা 5 আছে, নাই, গল্প শেষ। 6 1 অথবা 5 আছে, আছে 5। 6 এর পরে কি থাকতে হবে, 3 অথবা 9 আছে, হবে না, নাই। 6 এর আগে 1 অথবা 5 নাই। 6 এর আগে 1 বা 5 আছে, 6 এর পরে 3 বাই 9 আছে, তাহলে এইটা একটা আছে, এই 1, এই যে 6 এর আগে 1 বা 5 আছে, 6 এর পরে 9 আছে, দুটো, আর এই যে 6 এর আগে 1 বা 5 আছে, এই পরে 6 এর পরে, না এটাও চলবে না, এটা চলবে না, 6 এর আগে 1 আছে, 6 এর পরে 3 বা 9 থাকতে হবে, এটা হবে না, তাহলে এই দুইটা তো হইলো, 6 এর আগে 1 অথবা 5, 6 এর আগে 1 অথবা 5, এইটা হবে, এই একটা লাস্ট হবে। 6 এর আগে 1 অথবা 5 আছে, 1 আছে, 3 অথবা 9 এই আছে, তাহলে একটা, এর উপরে দেখবা 3টাই থাকবে, এই 3টা। আচ্ছা দেখো এই যে বলছিলাম তোমাদের আমি, যে কেন তোমাদের রেশিওতে কনভার্ট করো শিখাইছি। আগে প্ল্যানিং করা, রেশিওটা তোমরা দেখতে গেলাম, এখন আর রেশিওতে যাব না, কিন্তু কিছু সময় রেশিওতে যাওয়ার চেষ্টা করবা, অনেক তোমার শর্টে হয়ে যাবে। তাহলে আগে তোমাদের পুরনো ট্রেডিশনে দেখাই, যেহেতু তোমরা রেশিওটা দেখলা না যখন ভিডিওটা, তাহলে রেশিওটা তোমাদের মাথায় ঢুকতেছে না, আরও ভালো করে একবার সংজ্ঞা দিতে হবে। আচ্ছা কি বলছে, সমীরের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? এই দূরত্বটা যাইতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগের দ্বিগুণ করে তবে তার শ্যামের থেকে 1 ঘন্টা কম লাগবে। সমীরের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? সমীরের গতিবেগ যদি ঘন্টায় x কিলোমিটার ধরো,
ঘন্টায় সমীরের ঠিক আছে, তাহলে একটা ধরছো তো, বাকি আর কিছু ধরতে হবে না। 180 কিমি অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে তুমি জানছো যে এর 180 কিমির কথা করছে, কিন্তু তোমাকে এক্স কিমি যায় 1 ঘন্টায়, 180 কিমি যাবে কয় ঘন্টায়। এর যা সময় লাগবে কি বলছে, সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগবে। ঠিক আছে, ও তাহলে ইয়েও ধরতে হচ্ছে তোমাকে, ইয়েও ধরতে হচ্ছে, শ্যামও ধরতে হচ্ছে, শ্যাম ধরতে হচ্ছে ওই কিলোমিটার ঘন্টায়। তাহলে শ্যাম কি যে ওয়াই কিলোমিটার যায় 1 ঘন্টায়, 180 কিলোমিটার যায় কয় ঘন্টায়, সমান সমান এই দুই কথাটা লিখতে পারো কিনা দেখে নাও। এক্স কিলোমিটার যায় 1 ঘন্টা, 180 কিলোমিটার যায় কয় ঘন্টা। এরও ধরে নিচ্ছ শ্যামের ওয়াই কিলোমিটার যায় 1 ঘন্টা, 180 কিলোমিটার যায় কয় ঘন্টা। বলছে 180 কিলোমিটার তুমি সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা, এর 2 ঘন্টা বেশি সময় লাগছে। এইটা বিয়োগ এইটা সমান সমান 2 ঘন্টা লিখতে পারছো। চলো পরেরটা দেখো। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, 2x কিমি যায় 1 ঘন্টা, 180 কিমি যাবে কয় ঘন্টা। যদি এর গতিবেগের দ্বিগুণ করে, তবে তার শ্যামের থেকে, তার শ্যামের গতিবেগ তো দ্বিগুণ করতে পারে না, শ্যামের ক্ষেত্রে এটাই থেকে যাচ্ছে, শ্যামের ক্ষেত্রে এটাই থেকে যাচ্ছে। কি বলছে, এর যদি গতিবেগ দ্বিগুণ করে, মানে যেখানে এক্স কিলোমিটার যায় 1 ঘন্টা, তাহলে 2x কিলোমিটার যায় 1 ঘন্টা, 180 কিলোমিটার যাবে কয় ঘন্টা। এর ওয়াই কিলোমিটার যায়, এটা কি, এটা একই থেকে যাবে। বলছে যদি সময় তার গতিবেগ দ্বিগুণ করতে হবে, তার শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে, এর 1 ঘন্টা কম সময় লাগে, এরই বেশি লাগে, এরই কম লাগে, সমান সমান 1। এর কম লাগে বলছে কিন্তু 1 ঘন্টা, তাহলে এই বেশি এই কম। ঠিক আছে তো, এই দুইটা সমীকরণ লিখতে পারলে তোমার হয়ে গেল। এই কারণেই যদি তুমি যোগ করি কথাটা বলো, যোগ করি, তাহলে এইটা শেষ হয়ে যাচ্ছে, একই জিনিস রয়ে গেল, এইটা আর এইটা রয়ে গেল, এইটা আর এইটা। ঠিক আছে, এইবার দেখো তোমায় কি বলছিল যে সমীরের গতিবেগ ঘন্টায় কথা। আচ্ছা সমীরটাই বেড়াচ্ছে, আর এটা সামনে দরকারও হবে না, যদি দরকার হয়তো পরে করতাম, ভালো হইলো দিকে সমীরটাই বেড়ে যাচ্ছে। আচ্ছা এবার বলছি কি, আচ্ছা এবার এইটা তুমি শর্টকাট কি করতে পারো, যখন তুমি এইটাকে যোগ করছিল, এইটাও না যোগ, এইটাও না যোগ, যোগ করি যেহেতু বলছো যোগ করি। ঠিক আছে, তাহলে এইটা যোগ করি বললে কিন্তু চিহ্ন যা থাকে সেইটাই থাকে, এটা মাইনাস চিহ্নই থাকবে, এটা প্লাস চিহ্নই থাকবে, এটা প্লাস, এটা প্লাস করে দিচ্ছ 2 আগে 3, এই প্লাসটা তোমাকে করতে হবে। আচ্ছা এই প্লাসটা এখানেই করে দিই, এক্স, আচ্ছা আচ্ছা সরি 180/x মাইনাস 180/2x সমান সমান 3। এই 180টা বসে নিয়ে যেতে পারতাম, ঠিক আছে, অথবা তোমার অত দরকারই নাই, যেহেতু তোমার এটাকে তুমি শর্টকাট কি নামা দিতে পারো, শর্টকাট নামা দিতে পারো, এই 180টা এই পাশে গেলে গুণ থেকে ভাগ হয়ে যেত, এটা 1 হয়ে যেত, মানে কমন নিতে পারতাম, কমন 180টা কমন নিয়ে চলে আসতো। এটার লসাগু কত হতো তুমি জানতে, 2x x 2 বিয়োগ 1 হয়ে যেত, x কাটা 2 অক্ষে 2, 2x কাটা 1 অক্ষে 1, এটা হয়তো 3 অক্ষে 3, 3 6 18, 160, 3 অক্ষে 360, 2 দিয়ে 30 দুগুণ 60, এটা 1 হয়তো বিয়োগ করে, তাহলে x সমান সমান 30, যা সমীরের গতি দেখা যাচ্ছে। হ্যাঁ সমীরের গতি, কিন্তু এই কথাটাই যদি তুমি রেশিওতে আসতা তাহলে কম সময় হয়ে যেত। ঠিক আছে, এইটাই পরে রেশিওতে আইনে দেখাবো, এখন আর দেখাবো না। ঠিক আছে, গুলাই ফেলাবা, দেখলাম রেশিও দেখালেই তোমার মাথা খারাপ হয়ে যায় দেখতেছি। আচ্ছা বুল অ্যান্ড বিয়ার, বুল মানে সার, বিয়ার মানে হচ্ছে ওটা কি বলে,
ভাল্লুক। তাহলে যেহেতু শেয়ার মার্কেটের বুল মানে ষাট তোলন একটু উগ্র হয়, কোনো শেয়ার মার্কেট উপরে উঠে আবার ধীরে ধীরে নামিয়ে যায়, বিয়ার দেখবা কিন্তু কিন্তু ধীরে ধীরে একটু চলে এই ভাল্লুক। তাহলে এটা হচ্ছে বুল অ্যান্ড বিয়ার কথা শেয়ার মার্কেটে জড়িত, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থায় জড়িত। বুল অ্যান্ড বিয়ার কথাটা কেন শেয়ার মার্কেটে বলছে? শেয়ার মার্কেট উপরে নামে নিচে উঠানামা করে। উঠাটা হচ্ছে বুল, ষাট ষাটা ষাট চলো ষাট গ্রুপ, আর বিয়ার মানে হচ্ছে ভাল্লুক। চলো এই হিসাবে মনে রাখবা। নাইট্রিক অ্যাসিড HNO3, এইটা ভুল আসছে, ছেড়ে দাও। আচ্ছা এইটা জানোই তুমি যে এত দিন এত ঘন্টা এরকম দেখলে পরে কি করতে হবে? একটাকে এক্স ধরে নেবা। তুমি জানো যে 5টি পামজা, 5 জনতা, 5টা লাঙ্গলতা, তাহলে জন, দিন, ঘন্টা সব গুণ, তার মানে 5 গুণন 8 গুণন 30 সমান সমান 14টি পাম, 6 ঘন্টা, কত দিনে? এক্স দিনে। নিয়মটাই তোমরা জানো। হ্যাঁ, যদি বলতো এর 9 গুণ কাজ, তাহলে নিচে 9 লিখতে পারতা। কেন 9 লিখতা? পরে লিখতাম, তোমাকে সোজা সাপটা বলছে। এত 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 জলশূন্য করতে পারে, এত পাম 6 ঘন্টা ধরে চলে, কত দিনে? এক্স দিনে শূন্য করতে পারে। যেই দিন হবে এটার সাথে সমান সমান কথা জানো, এরকম লেখা যায়। একবার করছো, 6 দিয়ে 5 6 30, 14 গুণন ও 4 গুণন 6 ঘন্টা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 6 দিয়ে 5 6 30, 4 দিয়ে 4 2 8, তাহলে x সমান সমান কি হচ্ছে বুঝে গেছো তুমি? 5 5 25, 25 2 50, এই যে 50। সহ্যাদ্রি পর্বত মহারাষ্ট্রে পড়ছে। তাহলে যাক, এখন কিন্তু আর তোমাদের ইয়েগুলো করবো না, ওই যেটা খুব সোজা সেটা করে বলবো, নাহলে তুমি পরে দেখে নিবা। আচ্ছা দেখো, এইটা বলছে কোনটা মানে অমিল সবাইকে 4 দিয়ে ভাগ যায়, 4 রং 72, 4 24 96, 4 7 28, এটা ভাগ যায় না, অর্থাৎ এটাই অমিল। প্রত্যেকটা 4 দিয়ে ভাগ যায়, একটাই যায় না, 4 দ্বারা বিভাজ্য। বাট 82 নট। আয়তনের নিরিখে, আচ্ছা এরকম এই জিকেটা কেন একটু মনে রাখবা। আয়তনের নিরিখে রাজস্থান হচ্ছে ফার্স্ট, ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় রাজ্য, আয়তনে রাজস্থান, কিন্তু যদি লোক সংখ্যার কথা বলে, জনসংখ্যা, লোকজন কত বেশি আছে, তাহলে জনসংখ্যায় সর্বাধিক। ঠিক আছে, যেমন বড় রাজ্য বা আয়তনে একই কথা, বড় লেগে বলা আছে, আর এটা হচ্ছে সর্বাধিক মানে বড়, সর্বাধিক মানে হচ্ছে বড়। তাহলে জনসংখ্যায় সর্বাধিক রাজ্য সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। আর যদি বলতো জনঘনত্বে, সর্বাধিক, তাহলে হচ্ছে বিহার। ঘনত্ব মানে কি? ঝিচিমিচি, মানে একটা, এই মনে করো এই উত্তরপ্রদেশ, এই মনে করো একইভাবে এরকমই আছে তোমার বিহার, এইখানে। ঠিক আছে, এই বিহারটা ছোট করে আঁকলাম। তাহলে এইখানে যদি 200 জন থাকে, এইখানে 150 জন আছে, অবশ্যই উত্তরপ্রদেশই আগায়। কিন্তু জনঘনত্ব মানে এর যদি 200 বর্গমিটার জায়গা জুড়ে থাকে, যেটা আয়তনে বললাম, তাহলে এর আয়তন হয়তো বলে দিলাম তোমাকে হচ্ছে
200-তে 200 মানে একজন করে, এক বর্গ কিলোমিটার। এইটা মনে করো এখানে 150 বা 100 আসে না, এখানে তো 200, এখানে 200, এখানেও 200, এখানে দেবো 300। বললাম 200 200 ইয়েতে 100 করে, এখানে 150 ঠিকই দিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু বললাম এর যে স্থানটা আছে, মানে যে আয়তনটা, মানে এক বর্গ ইয়েতে কত, মনে করো এর বললাম 150 বর্গ মিটার। 150 তো না, মনে করো বললাম তোমার হচ্ছে এর হচ্ছে 100 বর্গ মিটার। এই 200 বর্গ মিটার 100 বর্গ মিটার, তাহলে দেখো 100 বর্গ মিটারে কয়জন, 150 জন। 1 বর্গ মিটারে কয়জন, 5 দিয়ে 5 দুগুণ 10, 3 5 15, দেখো একের বেশি। তাই এইটাকেই বলা হচ্ছে জনঘনত্ব। এখানে একটু ম্যাথমেটিক্যাল ব্যাপার আছে বলে একটু বলা, অনেকে জানে, যাদের জানে না তাদের রিপিট দিলাম। জনঘনত্ব আর জনসংখ্যা এই দুটো একটু পার্থক্য থাকে। রাজস্থান আয়তনের নিরিখে ফার্স্ট রাজস্থান, যদি জনসংখ্যায় বলে সর্বাধিক উত্তরপ্রদেশ, যদি জনঘনত্বে বলে দেয় তাহলে বিহার। আচ্ছা তুমি তো এটা পারবাই, এটা আমি আর করাবো কি, এত টাকা বার্ষিক, এত পার্সেন্ট হারে সরল সুদে 81 টাকা হবে। কত বছরে ধরলাম, 1 বছরে। তুমি তো জানোই পি আর টি সমান সমান সুদ। সুদ কত, পির মান কত, আর এর মান কত, তুমি জানো। টি রাখে উল্টায় যায়, এইটা তুলেই দাও তুমি, এই দশমিক, এইটা কেটে গেল। 9 দিয়ে 9 নং 81, 9 দিয়ে 5 নং 45, 5 দিয়ে 5 20 100, আর 5 দিয়ে 4 5 20, 5 নং 45, 9 9 কেটে গেল। টি সমান সমান দেখো T/4 সমান সমান হলো 1, তার মানে হচ্ছে টি সমান সমান 4 বছর। জাস্ট কাটাকাটি, যেন পিআরটি সমান সমান এটা হয়, জানার জিনিসই এটা, ধীরে ধীরে কাটাকাটি করলেই হয়ে যাইতো। দেখো 3 জনের গড় বলে দিচ্ছে, মা স্ত্রী সন্তান কত, 27 বছর, কিন্তু 3 বছর আগে, 3 বছর আগে কত, 3 27 গড় বলছে বলে মোট 81, কিন্তু এটা 3 বছর আগে। বর্তমান যদি বলি, তিন বছর আগে 81, বর্তমান 90। স্ত্রী ও সন্তান 5 বছর আগে, 5 বছরের গড় কত বললো, কজন, 2 জন, কত বললো, গড় 20, 2 জন, 20 দুগুণ 40, এটা 5 বছর আগে। 5 বছর আগে 40, বর্তমান এই 2 জনের 5 5 10 বাড়বে জানো, 50। এইটা কত, 90টা। স্বামী স্ত্রী সন্তান, হাজবেন্ড ওয়াইফ সন, আর এইটা কি, স্ত্রী আর সন্তান, ওয়াইফ অ্যান্ড সন। তো থাকে গেল কি, বিয়োগ বললে পরেই এই হাজব্যান্ডের বয়স বেড়ে গেল 40 বছর, স্বামীর বর্তমান বয়স 40, বিয়োগ দিলে তাহলে এই যোগ বিয়োগ এই জিনিসগুলো কিন্তু একবার টোকা দেওয়াটাই দেখতে হচ্ছে বারবার আসতেছে। আচ্ছা দেখো এখানে একটা ইংরেজি প্রশ্ন করছে, কিন্তু প্রশ্নটা এটাও সোজা ছিল একটু, তার কারণ হচ্ছে any party of the following any part of the following sentence may have error. Find out which part of the sentence has an error or no error. ঠিক আছে, অর্থাৎ বললো any part of, দরকার নেই তোমরা তো বুঝে গেছো, ফাইন্ড আউট দ্য এরর, মানে এরর থাকলে হ্যাঁ লেখো, আর এরর না থাকলে নো এরর, হয় নো এরর নাহলে এরর। তাহলে এরর হবে কারণ দেখো ইট ওয়াজ
ওয়াজ হি হু। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন NOUN, রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনের পূর্বে সাবজেক্ট হয়, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউনের পূর্বে কি হয়? সাবজেক্ট হয়। ধরো আমি বললাম হি ইজ মাই ফাদার, হি ইজ মাই ফাদার, হি ইজ মাই ফাদার। ফাদার মানে কিন্তু বাবা। হু ইজ এ ডক্টর, ঠিক আছে? তাহলে এই যে ফাদার হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আগে বসবে, অবজেক্টের আগে কখনো হু বসতে। রিলেটিভ প্রোনাউনের পূর্বে অবজেক্ট বসতে পারে না। সাবজেক্ট হি হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে হিম। শি হার, জানো এটা? আই মি, এটা সাবজেক্ট, এগুলো অবজেক্ট। এই সাবজেক্ট অবজেক্ট, এই যে হিম বসবে না। তাহলে বুঝে গেছিল যে এইটাই ভুল আছে। চলো আবার সে সেম কেসি। তাহলে আগের থেকে কিন্তু এটা পরিষ্কার হলো, রিলেটিভ যদি প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউন কেন বলছো বলতো? হু মানে যিনি, এটা জয়েন করতেছে, তাকে বলে হচ্ছে জয়েন করা, ওকে বলে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। নামের পরিবর্তে হোয়াট, যিনি, তিনি, এরকম জানি। যাই হোক, তার পূর্বে হিম কখনোই বুঝতে পারে না। বা শি হু ইজ এ ইঞ্জিনিয়ার বা ডক্টর, সে যিনি একজন ডাক্তার। এটা দেখো, সাপোজিং, একই জিনিস, আর পড়লাম না এই কথাটা, একই। কি বলছে? সাপোজিং, এখানে উইরোর একই জিনিস, সাপোজিং বলে সাপোজ, ধরে নাও। আবার দুইটা কথা হইতে পারে নাকি? সাপোজ যদি, একটা হয় সাপোজিং ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু, অথবা ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু, ঠিক আছে? একই কথা দুই রকম বুঝতে পারে না। সাপোজ মানে ওইটা, ইট মানে ওটা। তাই এটাই এখানে ভুল, সোজার মধ্যেই দিয়েছিল। কিন্তু 1983 সালে প্রথম রেলপথ, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ হচ্ছে 1853 সালে যে রেলপথ চালু হয়েছিল হচ্ছে বোম্বে টু পুনে, সেটা মহারাষ্ট্রের মধ্যে পড়ছে। আইরিশ মানব শরীরে চোখে থাকে, চোখে থাকে। আচ্ছা দেখো, স্যাভৌরি শব্দটির মধ্যে ব্যবহৃত প্রতিটি ভায়েলের পরিবর্তে যদি ইংরেজি বর্ণমালা, তার ইংরেজি ভায়েলের পরিবর্তে কিন্তু বলছি, এই ভায়েলগুলোর পরিবর্তে AEIOU, ভায়েলের পরিবর্তে যদি ইংরেজি বর্ণমালা তার পরবর্তী বর্ণটা, তার মানে এই যে তোমাকে বললো SAVOUR, এইটা কি বললো? পরবর্তী বর্ণমালা MNOP AEIOU PQRSTUV, এই তিনটা তো বস্তু বুঝে গেছিল। আর কি বললো? তার পরবর্তী বর্ণমালা এবং প্রতিটি কনসোনেন্টের জায়গায়, এই যে কনসোনেন্ট আছে, প্রতিটি কনসোনেন্ট এ থেকে যে 26টা অক্ষর, তার মধ্যে 5টা ভায়েল, বাকি সব কনসোনেন্ট জানছোই। আচ্ছা এখানে কি বলছো দেখো, তবে যে নতুন কি বলছে, কনসোনেন্টের জায়গায় যদি ইংরেজি বর্ণমালা তার পূর্ববর্তী বর্ণটা, আর PQRSTU, ঠিক আছে, PQ, ঠিক আছে, AB VU বসাইছি,
ও ওর পরবর্তী ভয়েল MNOP, ঠিক আছে, ইউ QRSTUV, আচ্ছা এর পূর্ববর্তী QR, এটা লিখতে বলছে। তবে যে নতুন বর্ণগুলি পাওয়া গেল তাকে ইংরেজি বর্ণমালার ক্রমে বাদিক থেকে ডান দিকে সাজাবে। কি বললো? যে নতুন বর্ণগুলি পাওয়া গেল তাকে ইংরেজি বর্ণমালার ক্রমে বাদিক থেকে সাজাও। ইংরেজি বর্ণমালার বাদিক থেকে সাজাও। কিভাবে বাদিক থেকে সাজাতে বললো? বর্ণমালা অনুযায়ী কিন্তু, অর্থাৎ বি আগে আসবে, ABCDE মানে পি পরে আসবে, PQR STUV, কিউ কোথায় গেল? ABCDE মানে PQR, তাহলে এর আগে একটা কিউ বসতো। BCDEFGHIJKLMNOP QR S তো নাই, TUV। এবার বলছে সাজালে ডান দিক থেকে পঞ্চম স্থানে, এভাবে সাজালাম, সাজালে বলছে ডান দিক থেকে পঞ্চম স্থানে কোন ডান দিক থেকে কোনো বাঁ দিক থেকে ডান দিকে সাজালে, বাঁ দিক থেকে ডান দিকে সাজালাম, ডান দিক থেকে পঞ্চম স্থানে 1 2 3 4 5 পঞ্চম স্থানে আসবে কে? তাই তো বলছে বর্ণমালার বাঁ দিক থেকে সাজালে, বাঁ দিক থেকে ডান দিকে সাজালে ডান দিক থেকে পঞ্চম স্থানে, ডান দিক থেকে ABCDEFGHIJKLMNOP ঠিক আছে, বাঁ দিক থেকে সাজাইছি। এবার 1 2 3 4 5 পঞ্চম স্থানে কিউ বলতেছে। কোন অক্ষরটা আমি লিখলাম না? 3 3 6 3 3 6 ঠিকই আছে। ইংরেজি বর্ণমালার কোনো বাঁ দিক থেকে ডান দিকে সাজালে, বাঁ দিক থেকে আমি ডান দিকে সাজাবো, বাঁ দিক থেকে ডান দিকে, বাঁ দিক থেকে, তবে নতুন পণ্য তাকে ইংরেজি বর্ণমালার ক্রমে বাঁ দিক থেকে ডান দিকে, বাঁ দিক থেকে ডান দিকে BPQR UV, ঠিকই আছে। ডান দিক থেকে পঞ্চম স্থানে 1 2 3 4 5 হয়ে যাচ্ছে তো পি তো এখানে বালাই নাই, কোন একটা জায়গায় ভুল হইলো, এর জন্য রিজনিং ব্যাপারটা SAVOURY এইটা ছিল না, দেওয়া ছিল না, এই যে এইটাই দেওয়া ছিল না, এই হয়ে গেছে ভুল, ঠিক আছে। তাহলে যাই না গেছো কি বলছিলাম, এবার কি করবো? আমি সাজাবো, তাই তো। ইংরেজি বর্ণমালার BMNOP UV, এস এর বদলে PQR, ঠিক আছে, ভির বদলে STU, PQQ X, ঠিক আছে। এইবার আসো সাজাবো বি এর পরে আসবে পি এর পরে আসবে কিউ এর পরে আসবে আর এর পরে আসবে STU UVWX, ঠিক আছে। এইবার ডান দিক থেকে পঞ্চম বর্ণ 1 2 3 4 5, এইটা দাওয়া দিতে ভুলে যাওয়া হয়েছে, ঠিক আছে। চলো, এই জন্যই রিজনিং একটু সময় নিয়ে নেয়, দেখো কত সময় নিয়ে নিল, ওই জন্য বড় থাকলে কেটে দেবা। এটা সোজাই ছিল, এটা এমন কিছু কঠিন ছিল, তবুও 2-3 রকম পেঁচানো কথা বলছি, কিন্তু কিছুটা তো কোনো সময় সোজা নাকি সোজাই থাকে। পি বিন্দু থেকে এ বিন্দু, তুমি এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করলেই পাশে এরকম করে একটা এঁকে নিবা,
তুমি জানো এটা পূর্ব, এটা পশ্চিম, উপরটা উত্তর, নিচেরটা দক্ষিণ। তাহলে পি বিন্দুটি এ বিন্দুর 10 মিটার পশ্চিম, পি বিন্দুটি এ বিন্দুর, এই পি বিন্দুটা কিন্তু বলছি এ বিন্দু 10 মিটার, এই পি বিন্দুটা এ বিন্দুর 10 মিটার পশ্চিমে, এই পি বিন্দুটি এ বিন্দু 10 মিটার পশ্চিমে, এই পাশে পশ্চিমে অবস্থিত। তাহলে এটা কেটে দিল, পনেরোটা পশ্চিমে অবস্থিত। জানোই তুমি এই পাশে আসলে পশ্চিম, উপরটা গেলে উত্তর, নিচেরটা দিলে দক্ষিণ, এই পাশে গেলে পূর্ব। ঝামেলা শেষ। বি বিন্দুটি পি বিন্দু 2 মিটার দক্ষিণে, বি বিন্দুটি আচ্ছা এইটা বলছিল 10, আর এই যে বললো বি বিন্দুটা পি বিন্দুর 2 মিটার দক্ষিণে, উপরটা উত্তর দক্ষিণে, এটা কত বললো 2, এইটা কিন্তু হ্যাঁ। আর কিউ বিন্দুটি বি বিন্দুর 6 মিটার পূর্বে, কিউ বিন্দুটা বি বিন্দুর পূর্বে, বি বিন্দুর পূর্বে হচ্ছে কিউ, কত কত 6, এই মোটামুটি এতটা গেল, এটাকে কিউ, এটা একটু আগায় দিতে পারো তুমি, 6 4 10, তো এটা 6 বললাম যেহেতু একটু বাড়ায় দিয়ে করে দিলাম। এবার কি বললো, এটা হচ্ছে কিউ। তাহলে কি বলছে, কিউ বিন্দুটি বি বিন্দুর পূর্ব 6 মিটার পূর্ব দিকে অবস্থিত, পূর্ব মানে ওই সাইডে, এবং সি বিন্দুটি কিউ বিন্দুর 2 মিটার উত্তরে। সি বিন্দুটা কি বললো, কিউ বিন্দুর উত্তরে। এইটা যদি 2 হয়, এইটাও 2 কথা বললো, দেখো দেখো, মানে এই দূরত্বটার কথা, এই 2, সে কে, সি। সি বিন্দুটি কিউ বিন্দুর 2 মিটার, সি বিন্দুটি কিউ বিন্দুর 2 মিটার উত্তরে, উপরটা উত্তর। এইবার কি বলবো দেখো, নিম্নোক্ত কোন 3টি বিন্দু একই সরলরেখা, এ সি পি। বিহার চম্পারণে আন্দোলন মহাত্মা গান্ধী, যাকে সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলন বলা হয়, ঠিক আছে, বিহার থেকে শুরু হয়েছিল। 11 জনের ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর এবং উইকেট রক্ষক তার 3 বছরের বড়। যদি এই দুজনের বয়স টিমের, আচ্ছা কি বলে, 11 জনের ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33, ভালো কথা, উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, এই দুজনের বয়স বাদ দিয়ে দেবো, ঠিক আছে। 11 জনের একটা ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33, ঠিক আছে, এবং উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। তাহলে কাকে কাকে বাদ দিচ্ছে, ক্যাপ্টেন আর উইকেট রক্ষককে। তাহলে এর যদি ক্যাপ্টেনের বয়স যদি 33 হয়, 3 বছরের, উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়, মানে হচ্ছে 33 আর 36 বাদ, তাই তো বলছে। ক্যাপ্টেনের বয়স 33, উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়, যদি এই দুইজনই টিমের মোট বয়স থেকে বাদ, তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। টিমের গড় বয়স কত বছর? তাহলে দেখো, দুইটা ভাবে করতে পারো, যদি সেরকম অসুবিধা মনে হয় ধরে নাও না, তুমি এক্স ধরে করলেই কি আরো সোজা হয়, আর সোজাটা এক্স ধরেই করি, তারপরে চিন্তা করা যাবে, ঠিক আছে। তাহলে টিমের গড় বয়স কত বছর, অবশ্যই টিমের গড় বয়স থেকে 1 বছর কমে, টিমের গড় বয়স কত বছর। তাহলে টিমের গড় বয়স যদি এক্স যদি থাকতো, তাহলে 11 জনের টিমের গড় বয়স হয়তো 11x, জানো গড় থাকলে পরে ওটা গুণ দিতে হয়। আর যদি এই দুজনকে বাদ দাও, 9 3 3 6, তবে অবশিষ্ট টিমের গড় বয়স কজন, 11 ছিল, এখন হয়ে গেল 9 জন, 2 জন, তাহলে 9 জন।
তাহলে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। ঠিক আছে, অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। যদি এই দুজনকে বাদ দেওয়া যায় তাহলে কি বলছে, মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম। আগেরটা যদি গড় ধরি 1, গড় যদি 1 বছর ধরি তাহলে x বছর, তাহলে এর কি হয়ে যাবে, 1 বছর কম বলছে। অবশিষ্ট টিম 9 জন, তাদের গড় 1 বছর কম হয়ে যাবে। কোথার থেকে, যদি এই দুজনকে বাদ দিই, এই দুজনকে যদি তুমি বাদ দাও, মোট টিম থেকে গড় বলছিল বাদ দাও, তাহলে এটা হয়ে যাবে। তাহলে এইটা কত হলো দেখো, তোমার 9x মাইনাস 9 অক্ষে 9, 11x মাইনাস 69। দরকার নেই, তুমি ওইদিকেই 9x নিয়ে যাও, এদিকে 69 নিয়ে চলে আসো। এদিকে 69 চলে এখানে হয়ে যেত 60, আর এই যদি 9 চলে আসতো ওই পাশে তাহলে হইতো, এই 9 যদি এই পাশে আসতো 2, 30। এই যেখানে 30 দেখা যাচ্ছে, হ্যাঁ 30 বছর। এই হচ্ছে একটা ব্যাপার এক্স দিয়ে। আর এক্স ছাড়া চিন্তা করতে পারতো আরেকটা ভাবো হয়তো এক্স দিলে কি হচ্ছে দেখো, এক্স এর একটা মান মনে মনে ধরে নিতে পারো তুমি, তো কল্পনাটা করতে তোমার সুবিধা হবে। আর যদি তুমি ভাবতা আর একটা ভাবেও যে 2 জন গেছে 69 বছরের 2 জন গেছে, আগে ছিল 11 জন, 2 জন গেছে মানে 9 জন হয়ে গেছে, ভালো কথা। এই 2 জনের কথা যদি নিয়ে চিন্তা করতা, এই 2 জন গেছে বলেই অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। তাহলে গড় বয়স 1 বছর কম হয়, তখন আগে এই দুইজনের বয়স, এই দুজনের মোট বয়স 69। যদি এই দুজনের গড় বাইর করতে তাহলে বাইরে হইতই। ঠিক আছে, বলছে অবশিষ্ট টিমের গড় বয়স থেকে 1 বছর কম। টিমের গড় বয়স কত বছর? তুমি যদি চিন্তা করতা যে এই দুজনের বদলেই তো তোমার 9 জন হয়েছে, তার ফলে গড় কমছে। তাহলে যদি এক্স ছাড়া চিন্তা করতা তাহলে একটা ভাবে করতে পারতা তুমি, সেটা হচ্ছে গড় 1 করে কমা মানে হচ্ছে 9 জনের 9 কমে যাবে। অবশিষ্ট টিম যে 9 জন, 1 করে কমে যাওয়া মানে 9 বছর কমে যেত। এই দুজনের বয়স মোট তো 69, বলছে না অবশিষ্ট টিমের গড় বয়স, মোট টিমের গড় বয়স কি ছিল 6, কিন্তু 1 বছর তো কম হয়ে যাচ্ছে অবশিষ্ট টিমের গড় বয়স, তাহলে 9 কমে যাচ্ছে, যদি 9 বাদ দাও 60। কয়জনের? 2 জনের, 2 দিয়ে ভাগ দিয়ে দিলেই পূর্বের নিশ্চয় ছিল আগের গড় 30 করেছিল। ঠিক আছে, যাই হোক যেভাবে খুশি করতে পারো। থরবরুবি রাজস্থান, থর থেকে রাজস্থানের থেকে 2টা প্রশ্ন। রাজস্থান হচ্ছে আয়তন নিরিখে ভারতবর্ষের সব থেকে সেরা। আট রাজস্থানে তোমাদের জিকেতে কোশ্চেন হচ্ছে রণথম্বর ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে রতে রাজস্থানে অবস্থিত। গুজরাটের গির অভয়ারণ্য থেকে গুজরাটের গির, এইভাবে মনে রাখবা। আর ভারতের বা পশ্চিমবঙ্গে তো জানোই বক্সা, জলদাপাড়া, তারপরে অসমের হচ্ছে আছে হচ্ছে তোমার মানস সরোবর। ঠিক আছে, মানস সরোবর না, আসামের ইয়ে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এগুলো একটা তোমাকে চার্ট করতে হবে, যেমন গির থেকে গুজরাট, ঠিক আছে, কানহা মধ্যপ্রদেশ। এবার কিন্তু এই যদি একটা মরুভূমির কথা বললাম, আমি ইসের আলোচনা করলাম, তো সব থেকে বড় ন্যাশনাল পার্ক, এটা কিন্তু মনে রেখো নামটা, এখন ঠিক আমার হাতে মনে পড়লো না। ঠিক আছে, আচ্ছা এই যে লিখে দিচ্ছি, শাল, সেগুন, শিশু, গর্জন, মহুয়া, আমলকি, শিমুল, কুসুম, চন্দন, এই কয়েকটা হচ্ছে ক্রান্তীয় পূর্ণমোচী।
শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? ক্রান্তীয় পর্ণমোচী। এই শিশুর বদলে অন্য কিছু তুলে দিতে পারে তোমাকে? শাল, সেগুন, শিশু, গর্জন, মহুয়া। ঠিক আছে, এগুলো সবই পড়ছে। মহুয়া গাছের থেকে একটা রঙও তৈরি হয়, মেহগিনি বলে। ঠিক আছে, যাই হোক, এটা পড়তে পড়তে জানবা। আচ্ছা, এতর পরিবর্তে এত দিয়ে গুণ করে তার ভুলের শতাংশ কত? দেখো, তোমাকে যখনই কোনো শতাংশের কথা বলবে, তুমি সংখ্যার মান ধরে নিতে পারো তোমার ইচ্ছা মতো, কারণ তোমার তুলনা তুমি দুইটা সংখ্যার উপরই করে যাচ্ছ। তো তাহলে একটি ছাত্রকে কোনো একটি সংখ্যাকে এতর পরিবর্তে এত দিয়ে গুণ করলো, মানে গুণ করতে বলছি এত দিয়ে, তুমি গুণ করে ফেলালে এত দিয়ে। তাহলে তোমাকে ধরে নাও তুমি নিচে তিন 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 দিয়ে গুণ করতে বলছি, এই যেহেতু নিচে তিন আছে, মনে মনে ধরে নিলাম তিন দিয়েই গুণ করতে দিচ্ছে। তাহলে তিন দিয়ে গুণ করতে কেন তিনের কথা বললাম? যাতে নিচটা কাটাকাটি যায়। হয়তো 5, তুমি তো গুণ করে ফেলেছো কি দিয়ে? 4 3 দিয়ে, হয়ে গেল 4। তুমি ভুল লিখলা কি না? অবশ্যই ভুল লিখলাম। কত ভুল লিখতাম? লিখতে বলছে 5, এবার লিখে ফেলালাম 4। তো ভুলের শতাংশ কত? 5-এ 1 কম লিখছি। 5 লিখতে বলছি, আমি 4 লিখছি, আমি 1 কম লিখছি। 5 লিখতে বলছি, 4 লিখছি। 5-এ 1 কম, 100-তে কত কম? 20%। ঠিক আছে, এক্স দিলে একটু বড় হবে, কিন্তু আমি এই সংখ্যাটা যাই দিই না কেন তুলনা, তাই উত্তর হবে। যেহেতু আমাকে কাটাকাটি দিয়ে দরকার, 3-এ যদি যদি বলতাম লিখতে বলছে 90 দিয়ে গুণ করতে বলছে, তাহলেও তোমার 10-20% আসবে। 3 30 90, 3 5 15, 150, 3 30 90, 3 4 আবার 120। তাহলে কত বেশি লিখে ফেলাচ্ছ তুমি? 30। 150-তে 30 বেশি, 100-তে কত? 20 30। 150-তে 30 বেশি, 100-তে কত? 1 1 15 দুগুণ 30, 10 দুগুণ 20। মেঘনাদ মহাকাব্য কে লিখেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত ইংরাজিতে দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটকের ইংরাজি অনুবাদ করছিলেন মাইকেল মধুসূদন দত্ত। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী জিকে কিছু কানেক্টিং করে নেবা। গীতাঞ্জলি লিখে তিনি নোবেল পুরস্কার পাইছিলেন সাহিত্যে, জানোই। যাই হোক, এরকম কানেক্টিং। একটা গাড়ি তার প্রকৃত গতিবেগের এত অংশ গতিতে এত কিমি পথ এত মিনিট এত এত করলো। গাড়ির প্রকৃত গতিবেগ কত কিলোমিটার? দেখো, এই যে এটা বললো, এবার দেখো গাড়িটি প্রকৃত গতিবেগের এত অংশ গতিতে 42 কিমি পথ এত সেকেন্ডে অতিক্রম করলে গাড়িটির প্রকৃত গতিবেগ কত কিলোমিটার ঘন্টায়? ঠিক আছে, এবার দেখো, আগে তুমি 1 ঘন্টায় কত যাচ্ছিলা? 42 কিমি। ঠিক আছে, এখন তুমি কত যাবা? ঠিক আছে, 42 কিমি পথ তুমি এই সেকেন্ডে অতিক্রম করে যাচ্ছে। কখন? গতিবেগ যখন কম, কিন্তু তোমার আসল গতিবেগ হলে তুমি বেশি চলে যাইতা, কিন্তু আসল গতিবেগ হলে তুমি বেশি যাইতা। কত বেশি যাইতা? এটাকে উল্টায় দিলে হয়ে যাইতো। কিন্তু এই সময় যেটা তুমি 42 কিমি করছো, তার একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের এত অংশ গতিতে, তো 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, অর্থাৎ এইটাকে রেশিও দিয়ে করতে পারতাম। রেশিও তোমাদের ভয় পাচ্ছ, রেশিও সেই সাবজেক্টই আমি চলে দিলাম। যাক, প্রায় কিছুটা ধরতে হবে, এখানে ধরলে একটু ভালো হইতো। যাক, রেশিও নিয়ে তোমাদের পারতাম। আমার কাছে রেশিও তোমরা বুঝোই না, হয়তো আমি বুঝাইতেই ব্যর্থ নাকি। তার মানে কি, যদি প্রকৃত গতিবেগের এই গতিতে যাও, এই অংশ গতিতে যাও, তাহলে তুমি 42 কিমি পথ এই সময় যাচ্ছ। প্রকৃত গতিবেগে গেলে তুমি তো আরো বেশি যাইতা। কত বেশি যাইতা? এইটাই কিন্তু গুণ হয়ে যেত। আর যদি সময়ের কথা চিন্তা করো, তাহলে কিন্তু তোমার সময় কম লাগতো। সময় দিয়ে করলে এর সাথে সরাসরি গুণ করো। 42 কিমি যাইতে তোমার গতি যদি এরকম থাকে, তাহলে এত সময়।
তো আসল গতিতে গেলে তোমার কম সময়। এই সময়ের সাথে এই যে জিনিসটা, এটা বারবার নিজেই ধরার চেষ্টা করবে। এটা একটু গুলায় যেতে পারে, কিন্তু এটাই ধরার চেষ্টা, হয় 42 কিমি দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। তাহলে এইটা দিয়েই করলে পরে সময়টা কম লাগবে। তাহলে আমাকে এইটা কিন্তু করতেই হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। তার মানে 3640 মিনিট মানে বুঝে গেছো 2448 60 48, এইটাতে তুমি যাচ্ছ, এত অংশ গতিতে চল। তুমি যদি প্রকৃত গতিবেগের থাকে এত অংশ গতিতে চলো, তাহলে এত সময় নিচ্ছে। কিন্তু যদি আসল গতিতে যাইতা, তাহলে তোমার কিন্তু কম সময় নিত। এই যে উপন্যাসটা অংশ দিয়ে যেহেতু তোমরা অনুপাত বুঝতেছো না, দেখলাম আগে, এর থেকে কম সময় নিত। তাহলে কত কম সময় নিত? 4 15 60 4 12 48, এই সেকেন্ডে তুমি চলে যাইতা 42 কিমি পথ। তার প্রকৃত গতিবেগের সব থেকে কম গতিতে গেলে তোমার এত সময় নিচ্ছে। আসল গতিতে গেলে আবার যদি এইটা দিয়েও করতে পারতা, তাহলে এই সময়টা ঠিক থাকতো, এইটা বাড়তো। এইটাই ব্যাপার। আচ্ছা, তাহলে তার গতিবেগ কি, প্রকৃত গতিবেগ কত? মানে 42, এত সেকেন্ডে যাও 42, 3600 সেকেন্ডে যাবা তুমি কত? কারণ ঘন্টায় বলছে নিশ্চয়ই। হ্যাঁ, ঘন্টা। ঠিক আছে, এত সেকেন্ডে তুমি যাচ্ছ 42 কিমি, 36 সেকেন্ডে যাবা তুমি কত কিমি? এইবার যদি এটা 4 দিয়ে 4 15 4 45 ঠিকই আছে, 4 ঘন্টা 1 ঘন্টা মানে 36 সেকেন্ড, 40 মিনিট 4 4 24 সেকেন্ড 48, ঠিক আছে। বলে দিয়ে আচ্ছা কাটো 3 দিয়ে, 3 5 15, 3 4 12, 3 14 42, 3 14 42, 3 14 42, 43 45 47 49, কাটাকাটি তো যাবেই, বোঝা যাচ্ছে। 7 দুগুণ 14, 7 7 49, 1 50, 7 দুগুণ 14, 2 দিয়ে 36 দুগুণ 72, 36 অক্ষে 36, 2টা 0 100। Choose the correct meaning of the underlined idiom. He is a little hard of hearing. ঠিক আছে, সে মানে একটু একটু মানে বলো না, লিটল মানে কম, হার্ড অফ হিয়ারিং মানে কানে কম শোনা, এক কথা। হিয়ার মানে শোনা, তাহলে হার্ড অফ হিয়ারিং মানে হচ্ছে কানে কম শোনা। এইটা যদি যারা সোশ্যাল ওয়ার্কের কাজ থাকে তারা তারা জানে, যারা হচ্ছে মুখ বধিরের কাজ করে তাদের বলে ডিপ অ্যান্ড ডাম। এই কথাটা দেখবো অনেক ইউজ হয়। ঠিক আছে, এই কথাটা ইউজ হয় ডিপ অ্যান্ড ডাম মানে মুখ আর বধির। মুখ আর বধির মানে বধির এবং মুখ। বধির মানে হচ্ছে যে কথা বলতে পারে না, ডাম্প মানে হচ্ছে যে শুনতে পারে না। ডাম কথাটা আরেক জায়গায় ইউজ হয়, ডাম ডাটা কালেকশন করো। ডাম মানে হচ্ছে নিস্তব্ধ হয়ে গেছে, পুলিশদের কাজে লাগে। ডাম ডাটা মানে হচ্ছে ওখান থেকে ভিতর থেকে রহস্যটাকে নিয়ে আসো, ডাম ডাটা কালেকশন বলে। ডাম্প মানে হচ্ছে চুপচাপ, বধির, মুখ মুখ দিয়ে কথা বলতে পারে না। ডাম্প ডিপ অ্যান্ড ডাম্প মানে বধির মানে কথা বলতে পারে না, ডাম্প মানে হচ্ছে যে শুনতে পারে না। ঠিক আছে, বধির এবং মুখ, যাকে মুখ আর বধির মানে বুঝছে ডিপ অ্যান্ড ডাম। ডাম মানে হচ্ছে যে কানে শুনে না, কালা বা বধিরও বলে। যাক, ডিপ, এই যে ডিপ কথা বলছে, ডি ডিপ ডিফেন্ডার, যাক এই কথাটা অনেক জায়গায় ইউজ হয়, ডিপ অ্যান্ড ডাম। ইউরো, আমরা যেমন বলি রুপি, আমাদের কি থেকে বলে হচ্ছে কারেন্সি। কারেন্সি মানে মুদ্রা। আমাদের মুদ্রার নাম যেমন হচ্ছে কারেন্সি, রুপি, কারো ডলার, কারো ইউরো। তাহলে ইউরো শব্দটি মূলত কোন দিকে হচ্ছে? অর্থনীতির সাথে। অমর্ত্য সেন নিম্নত কোন বিষয়ে অবদানের জন্য নোবেল পুরস্কার পাচ্ছে? যেন অর্থনীতিতে, কিন্তু অমর্ত্য সেন তো পুরনো হয়ে গেল, নতুন একজন পাইছে, অভিজিৎ ব্যানার্জি। এই নামটা মনে রেখো। মোগল মানে মনসবদারি, মনসবদারি বলতে হচ্ছে জানোই তোমার হচ্ছে যে পদের ব্যাপার ছিল মনসবদারি। তাহলে হচ্ছে সৈন্যবাহিনীর পদ থাকে। তাহলে মোগল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিছুর সঙ্গে সম্পর্ক? সৈন্যবাহিনীর সাথে।
আচ্ছা দেখো, এই জাতীয় শব্দ তোমাদের কাছে একটু কঠিন হবে নতুন থাকলে, যদি পারলে পারে গেল, এটা তো একটু সোজা দিয়েছে বলেই পারা গেল। কেন? বিহেভিয়ার, তোর বিহেভিয়ারটা ভালো না মানে ব্যবহার, তোর বিহেভিয়ারটা ভালো না মানে ব্যবহারটা ভালো না। বিহেভিয়ার মানে ব্যবহার, কিন্তু বলছে অবিন্যস্ত বর্ণগুলোকে সাজিয়ে প্রথমে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করুন। তাহলে এইখান থেকে দেখে আমি বিহেভিয়ার, BIOUR, বিহেভিয়ার মানে বি ই হ্যাঁ ভিওর, সরি ভি, ঠিক আছে, BIOUR, বিহেভিয়ার মানে হচ্ছে ব্যবহার, তোর ব্যবহারটা ভালো না, বিহেভিয়ার ভালো লাগলো না। তাহলে বিহেভিয়ারটা হচ্ছে শব্দ তৈরি হলো, ভালো কথা, এটা শোনা শব্দ, বিহেভিয়ার কথা। যে সংকলিত নতুন অর্থপূর্ণ শব্দটা নিরিখে শব্দগুলি বসানো হলে যে সংখ্যার সরণি পাওয়া যায় তবে সেটিই হলো। আচ্ছা, এইবার তোমাকে এখানে দেখে দেখে বলছে এটাকে তৈরি করো, একটা শব্দ তৈরি করো, তারপরে এই অনুযায়ী লেখো। তাহলে তোমার কি ছিল? বিতে কত আছে? 6, তাহলে 6 লিখবো। ইতে কত পড়ছে তোমার? 7, 7 লিখবো। তারপরে এইচ কে কত পড়ছে? এইচ কি আছে তোমার? এইচ কি আছে? এইচ আছে 1, 1 লিখবো। তো 6, 7, 1, আর লেখার দরকার নাই। ও আর 6, 7 লিখলেই তোমার যথেষ্ট ছিল, 6 লিখলেই যথেষ্ট ছিল, 6ই কারোটার মধ্যে নাই, আরো বেকার দুইটা গেলাম। তাহলে দেখো এইটা দেখলেই মনে পড়ে যাবে তোমার, কি বলতো, 0.0169 x, এই বর্গমূল সমান সমান 13, এই বর্গমূল তুলে দেওয়া মানে দ্যাটস মিন এরকম এখানে পাওয়ার লিখে দেওয়া যায়, জানো? দ্যাটস মিন এইটা ওই পাশে গিয়ে কি হয়? উল্টাটা হয়। তার মানে 0.0169 x সমান সমান 13 স্কোয়ার, এটা যে ওই পাশে স্কোয়ার হয়ে যায়। এটা এরকম করে লেখা যায়, নানান কেরামতি লেখা যায়, আর একটু শর্টকাট করেও করাইতে পারতাম, আমি একটু কেরামতি প্রয়োগ করলাম, তোমাদের বললাম যে এটা দেখালাম যে এটা এভাবে তোলা যাইতে পারতো। তাহলে এইটা এবার কি করা যায় জানো? এইটা দশমিকের জন্য 1 টাক 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। এইবার কি তুমি জানো 13 স্কোয়ার মানে 13 13 13 কে 13 169 এমনি হয়ে যাচ্ছে। তার মানে উপরে 1, নিচে এই সংখ্যাটা হয়ে গেল 1 2 3 4, 1 2 3 4 সমান সমান এখানে কিছু না মানে x, তার মানে আলটিমেটলি x সমান সমান এই যে x সমান সমান এইটাই, একটা 1 4টা 0। অনেকভাবে করতে পারতে কারেন্ট। আবার বীজগণিতের এইটাই একটা সুবিধা, যদি একটু কেরামতি জানো তাহলে আবার ফট করে করে নিতে পারবে, এখানে তো তোমাকে মাথা ঘামাইতেও বলে না বেশি। আচ্ছা, হুইচ অফ দ্য গিভেন চয়েস ইজ সিনোনমি বা নিয়ারেস্ট মিনিং ডিফার, আর ডিফার মানে হচ্ছে বিলম্ব, ঠিক আছে, ডিফার মানে হচ্ছে বিলম্ব। দেখো বলছি মেক এ সেন্টেন্স এ ডিফার দিয়ে যদি একটা সেন্টেন্স তৈরি করো তাহলে তোমার মনে থাকবে ডিফার মানে বিলম্ব, ঠিক আছে। ডিফার কথাটা দিয়ে ডিফার বিলম্বিত, বিলম্বিত মানে মেক এ সেন্টেন্স তৈরি করে রাখো। আমি তো বলতে পারি 3 আওয়ার্স লেট না বলে 3 আওয়ার্স ডিফার, 3 ঘন্টা দেরিতে, দ্য ট্রেন 3 ঘন্টা দেরিতে চলছে, ট্রেনটি 3 ঘন্টা দেরিতে চলিতেছে, দ্য ট্রেন হ্যাজ রানিং লেট 3 আওয়ার্স না দিয়ে ডিফার 3 আওয়ার্স, এই ধরনের বানাই দেবা, তাহলে তুমি ডিফার মানে হচ্ছে বিলম্ব মনে পড়ে যাবে, পোস্টপোন। মেক এ সেন্টেন্স, আমি একটা ট্রিক্স দিলাম, কিন্তু সেন্টেন্স তৈরি করবো তাহলে মনে রাখতে সহজই হবে। আচ্ছা, 2018-র সঙ্গে নির্মিত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল হতো? আমি যদি বলতাম তোমাকে 2 এর সঙ্গে কত যোগ করলে 8 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে,
তাহলে তুমি বলতে পারতো এই একটা বার বেশি দ্বৈত হইতো, তার মানে তোমার দ্বিতীয় হইতো 4 দুগুণ 8, বলতাম 5 দুগুণ 10, তাহলে বলতাম 1 যোগ করলেই হয়ে যাচ্ছে। এইটাও তাই, এটার সঙ্গে নির্মিত কোন সংখ্যাটা যোগ করলে 23 দ্বারা ভাগ যাবে, 9-এর সঙ্গে কত যোগ করলে 2 দ্বারা বিভাজ্য হবে, তাই এইটার সঙ্গে কত যোগ করলে এই কথাই, শুধু ভাগ দিলেই উত্তর। কিন্তু এখানে একটু কেরামতি রাখছিল, কিন্তু কিরকম, তুমি 23 দিয়ে ভাগ দিতে নিতা, 4 বাদ দিতা, 3 4 12, 4 দুগুণ 8, 9 2 আসছে 9 98, ঘাবড়াবা না কিন্তু। হ্যাঁ, তোমার যা নিয়ম শিখছো সেই উপরে কিন্তু ক্লাসে বসে ঘাবড়াবা না, যদি পরীক্ষার সময় এরকম কোনো সময় একটু ট্রিক্স করে দেয়, ঠিক আছে। এবার এইটা করলে তুমি বুঝে যাবে যে এরকম থাকে কোনো সময়, যে বলো এই রাম আমরা ভুল পথে ভুল বুঝলাম না কি, না না না, ওরকম ভাববা না, যা শিখছো এটা তো আমি ছোট্ট উদাহরণ দিয়ে দেখাই দিলাম তোমাকে আমি, আর যারা জানো তো জানোই। এইবার দেখো একবার বেশি দেবো, তাহলে একবার বেশি দিলে 5 বার, কিন্তু 4 বার হলে তো এটা হচ্ছে, একবার বেশি দিতে হবে, একটু দেখালাম, তাহলে 5 বার দিলে 3 5 15, 5 2 10 11, 98, কত যোগ করলে 8 7 15 9 17 যোগ করলে উত্তরে তো 17 নাই। কিন্তু আরো যদি 23 যোগ করতা, আরো যদি 23 যোগ করতা, এই 17 তো আছে, ভাগ যাইতো না, তোমার 17 যোগ করলেও ভাগ যাইতো, উত্তরে 17 নয়, 17 সাথে যদি আরো 23 যোগ করতা তাহলে তো ভাগ যাইতো। কথাটা বুঝছো, 17 যদি যোগ করি তাহলে তো ভাগ যাইতোই, কিন্তু এর সাথে যদি আরো 23 যোগ করো তাও না ভাগ যাবে, সেই 17 আর 23 যোগ করে 24, এই 17 যদি যোগ করে দিতা তাহলে তো ভাগ যাইতোই, 1018 সাথে 17 যোগ করলে ভাগ যাইতোই, 8 7 15, 1 1 2 1 3, এর সাথে যদি আবার 23 যোগ করতা তাও ভাগ যাবে, তার মানে 17 আর 15 এই কথাটা বলা। এই এরকম ধরনের বলে, তুমি দেখলা উত্তর নেই, ঘাবড়াবা না, আর একটু যেটা দিয়ে ভাগ দিচ্ছিল আর একটু বাড়ায় চিন্তা করবা, যে আরেক ধাপ যোগ করে আবার উত্তরটা লেখে নেই তো, হ্যাঁ আরেক ধাপ যোগ করেই উত্তরটা লেখা হয়েছে। বোর্ড হলো এত, নিয়ার হলো এত, সেই সংখ্যাটা নোট কি দেখে দেখে লিখবা, এন 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 5, কই এন 5, ইয়া বলতে বলতেছি, এন হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, ও ও 3, 2 3, আর কোনো আছে 2 3 আর যাওয়ার দরকার আছে নাই। এন ও ডিতে এন 2 পাইছি, ঠিক আছে, ও দেখো 3 পাই গেছে, আর করার দরকার আছে নাই। Choose the correct meaning of the underlined idiom from the given alternatives. We should guard against our, তাহলে কি অল্টারনেটিভ শব্দ বাড়াইতে বলছে, আমি ওইটাও পড়ে গেলাম একসাথে এক লাইনে। তাহলে ঘটনা হচ্ছে বলছে কি, যে কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইন আছে, কারেক্ট মিনিং, উই শুড গার্ড, আমাদের উচিত, গার্ড মানে হচ্ছে গার্ড রক্ষা, বলেন আমাদের গার্ড রাখছি, গার্ড মানে কি রক্ষক, উই শুড গার্ড আমাদের উচিত রক্ষা করা, কি এগেনস্ট মানে বিরুদ্ধে, আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস মানে সবুজ চোখের বন্ধুদের থেকে আমাদের বাঁচতে হয়, উই শুড গার্ড আমাদের বাঁচা উচিত, কার বিরুদ্ধে, গ্রিন আইড ফ্রেন্ড সবুজ চোখের বন্ধু, তার মানে এটা ভালো অর্থে প্রয়োগ করলো না, সবুজ চোখের বন্ধু এটাকেই বলতে হচ্ছে যারা পরের ইয়েতে মানে সংকীর্ণ মানসিকতার লোক, পরের অর্থের প্রতি লোভ, পরের ঈর্ষা টাইপের, এটাকেই বলে ঈর্ষা কাতর, জেলাস, যেটাকে জেলাস জেলাস। এই জন্য এই কথাগুলো যদি মানে জানো তাহলে এইটার সাথে এটার একটা জেলাসি ভাব আছে, জেলাসি শুনছো নিশ্চয়ই, এই কথাটাও শোনা, জেলাসি। আচ্ছা, এই শব্দটিতে কতগুলো অক্ষর তৈরি করা যেতে পারে, হ্যাঁ এই শব্দটিতে 3টে অক্ষর তৈরি করে জানোই, একটা হচ্ছে ডিয়ার, DEAR, ডিয়ার মানে কি প্রিয়, আর একটা আছে DEER, একটা হরিণ, কিন্তু এটাতে হবে না, যেখানে প্রতিটা অক্ষর শুধুমাত্র একবার, প্রতিটা অক্ষর একবারই, তাহলে এইটাই। আর একটা হচ্ছে রিড, রিড মানে পড়াশোনা, পড়াশোনা বা পড়াই লিখে দিলাম। আর একটা হচ্ছে DARE, ডেয়ার মানে কি বলো, হাউ ডেয়ার ইউ আমরা বলি,
তো সাহস কি করে হলো? এই ডেয়ার মানে সাহস। হাউ ডেয়ার ইউ, তোর সাহস কত বড়, ঠিক আছে? ডেয়ার মানে সাহস, এটা হচ্ছে সাহস। ডেয়ার, ডেয়ারিং, দেখবো ডেয়ারিংয়ে যায় অনেকে, পাহাড় টাহাড় পরে ডেয়ারিং বলে। এই কথাটাও শুনছো, ডেয়ারিং, পাহাড় পর্বত যেখানে চড়ে লোকে। তাহলে তিনটা জেনে গেছো। আচ্ছা, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফ্রেইলিটি? ফ্রেইলিটি মানে হচ্ছে দুর্বল, বুঝেছে? দুর্বল, এটা শক্তিশালী, স্ট্রেংথ। এগুলোর অর্থ ফ্রেইলিটি দিয়েও কিন্তু শব্দ মেয়েকে সেন্টেন্স তৈরি করবা। তারপরে তার অপোজিট যাও তুমি, দুর্বলের অপোজিট স্ট্রেংথ যখন, তাহলে মনে থাকবে ফ্রেইলিটি মানে হচ্ছে দুর্বল। স্ট্রেংথ তো শোনা জিনিস, ছেড়ে দাও। আচ্ছা, হাই স্পিড কি বলছে? অ্যাট এ পার্টি হি ইজ অলওয়েজ, ইডিয়াম। হ্যাঁ, ইডিয়ামগুলো সোজা দিয়েছিল কিন্তু অ্যাট এ, দু একটা ইংরেজি তুলি নাই যেটা আমি বোঝাইতে পারবো না তোমাদের, আমি দিয়ে দিচ্ছি তোমাদের, মানে পিডিএফের অ্যান্সার পিডিএফ দিয়ে দিচ্ছি, যেটা সোজা সেটাকে আমি বুঝাইতে পারবো, সেটাই তুলছি আমি। অ্যাট এ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিডস। হাই স্পিডস মানে কি? অ্যাট এ পার্টি, একটা পার্টিতে সে সর্বদাই হাই স্পিড মানে কি? উৎসাহ। এখন কিন্তু ওটা ব্যাকা অর্থে আবার ধরো না যে ড্রাং করে আসে, ঠিক আছে, বা টক অ্যাক্টিভ মানে খুব বেশি কথা বলতেছে। তো একটা পার্টিতে যে হাই স্পিড থাকে, সে যে বেশি কথা বলে তার না, একটা উচ্ছ্বাস থাকে, একটা চেয়ারফুল, আনন্দ। আচ্ছা, কি বলছে? দুই প্রার্থীর মধ্যে একটা ভোট হলো। তুমি জানোই এই পার্সেন্টেজের এই ম্যাথটা একবার থেকে দুইবার যদি একটু দুইবার দেখো, তাহলে আর জীবনে ভোলার মতো না, এমনই সোজা হিসাব মতো। এই পার্সেন্টেজ মানে 100 জানোই। এখন বললো বৈধ ভোটে তুমি 60% ভোট পাইছো, কিন্তু বৈধ ভোট কত এখনো বলেনি। কোনো একটা নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটে 60% পাইছে, ওই নির্বাচনে আবার 1/6 ভোট বাদ। আর দেখো, মোটামুটি কোনো সময় বেশিটা পড়তে হয়, কোনো সময় কমটা পড়লেও হয়ে যায়। এখানে যাইতে হবে, কারণ তোমাকে এখনও তোমাকে পরিষ্কার ছবি আনতেছে না। ওই নির্বাচনে 6% ভোট বাতিল হিসাবে গণ্য হয়েছে, ভালো কথা। যদি মোট ভোটারের সংখ্যা 600 হয়, মোট ভোটার 600, তার মধ্যে 1/6 বাতিল। তার মানে কত? তাহলে দুইভাবে করতে পারো। 1/6 বাতিল মানে হচ্ছে একবারে 500 লিখে দিতে পারতা, অথবা বাতিল বাদ দাও 600, এর 1/6 হচ্ছে বাতিল। তার মানে বুঝে গেছো, 100 বাতিল মানে 500 ভোট হচ্ছে বৈধ। আচ্ছা, এই বৈধ ভোটের 60% পাইছে, এর 60%, বুঝে গেছো তো? পার্সেন্ট থাকলে পরে কি হয়? 300, দুইটা শূন্য কাটা যায়, তার মানে 300 ভোট পাইছো তুমি। তাহলে যে পরাজয় সেই 200 ভাই, পরাজয় বলতে পারে যে অপর প্রার্থী বা পরাজয় প্রার্থী 200 ভোট পেয়েছে। তবে অন্য প্রার্থী মোট কতগুলো ভোট পেয়েছেন? 200 ভোট পেয়েছে। বুঝে গেছো? এটা মুখে করার মতন মুখোমুখি ছিল। কোন সময় ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত, আহমেদাবাদ, কিন্তু দক্ষিণের ম্যানচেস্টার কোয়াম্বাটুর। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, দক্ষিণের ম্যানচেস্টার কোয়াম্বাটুর। এটাও তোমাদের পরীক্ষায় আসছে বলে বলা। চুজ দ্য কারেক্ট ডিসপ্লে কমিটি। দেখো, কমিটি, আমরা কমিটি বানাই অনেক সময়, কমিটি বা কোনো সময় খেলাধুলার ক্ষেত্রেও বলি কমিটি, ডিসিশন ইজ ফাইনাল ডিসিশন। এই কমিটি বানামটা ডবল টি, এটা মনে রেখো, কমিটি, MI কমিটি। যাই হোক, এবার হচ্ছে কি বলছে? পুরুষদের একটি সারিতে মনোজ ডান দিক থেকে 30তম স্থানে এবং কৌশিক বাম দিক থেকে 20তম স্থানে আছে। তারা পরস্পরের স্থান পরিবর্তন, মনোজ ডান দিক থেকে 35তম স্থানে। সেই সারিতে মোট কতজন পুরুষ ছিল? তাহলে এইটার ক্ষেত্রে দেখো, এইগুলোর ক্ষেত্রে ডাইন আর বা, এটা তোমার বাঁ, এটা ডাইন। মনোজ ডান দিক থেকে 30, মনোজ 30, মনোজ ডান দিক থেকে 30 এবং কৌশিক বাম দিক থেকে 20। কৌশিক বাম দিকে 20 স্থানে আছে। তারা পরস্পর স্থান পরিবর্তন করলো। এ এই জায়গায় আসলো, এ এই জায়গায় আসলো।
স্থান পরিবর্তন করলে মনোজ ডান দিক থেকে 35তম, যেখানে মনোজ ছিল 30, তার মানে এইটা যে 5 বুঝাই দিল তোমাকে, এইটা যে 5 এটা বুঝাই দিল, 30-এ ছিল, তুমি 35তম স্থান তোমার দখল হয়ে গেল। মনোজ ডান দিক থেকে 30 ছিল, এবার যখন স্থান দখল করলো এইখানে আসলো, এখানে তো মনোজের কথাটা বললো, কিন্তু মনোজ ডান দিক থেকে 35তম স্থানে এসে গেল। সেই সারিতে মোট কতজন পুরুষ আছে? তাহলে এইখানে 35 বুঝে গেছো, এইখান থেকে 20 বুঝে গেছো, কিন্তু এই কথাটা যে ডবল ধরা হচ্ছে, ঠিক আছে, এই পাশ থেকে 20, এই পাশ থেকে একেবারে 35 বোঝা গেল, 35 আর 20, কিন্তু যেই জিনিসটা বারবার ধরা হয়, এখান থেকেও এর স্থান 35, এইখান থেকেও এর স্থান 20, এই যে কথাটা ডবল, এটাকে বাদ দিতে হবে। মোটের ক্ষেত্রে একবার বাদ দিতে হয়, তাহলে 55 থেকে একবার দিলে 54। এইবার আমি আসি, which of the given choice will be the proper word? Fill in the blanks. The salt spray has gradually dashed the bridge. সল্ট মানে লবণ, স্প্রে মানে ছড়িয়ে আছে বা স্প্রে করে জানো, স্প্রেও শুনছো তোমার। হ্যাজ গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি মানে ক্রমাগত, ড্যাশ দ্য ব্রিজ মানে ব্রিজটা ক্রমাগত কি হচ্ছে, স্পয়েলড হয়ে যাচ্ছে, ডেমোলিশ হয়ে যাচ্ছে, না ইরোডেট হয়ে যাচ্ছে। তো ডেমোলিশ থেকে স্টাবলিশের অপোজিট মিনিং হচ্ছে ডেমোলিশ। ডেমোলিশ মানেও কিন্তু মানে ক্ষয়প্রাপ্ত না বললেও কাছাকাছি অর্থ। স্পয়েলড মানেও ধ্বংস, ডেমোলিশ মানে হচ্ছে অবনতি। কিন্তু এখানে যেহেতু ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, তাহলে এখানের জন্য ইরোডেট মানে হচ্ছে ধীরে ধীরে ক্ষয়, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে ক্রমাগত। স্পয়েলড হয়ে গেল, একবারে স্পয়েলড, তো জীবন স্পয়েলড, শেষ। ডেমোলিশ একদম অবলুপ্তি, কিন্তু ইরোডেট মানে হচ্ছে গ্র্যাজুয়ালি ইরোডেট, ক্ষয়প্রাপ্ত, ঠিক আছে। দুটি সংখ্যার অন্তর এত, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি ভাগ করলে ভাগফল এত, ভাগশেষ এত, ছোট সংখ্যা। তাহলে দুইটা সংখ্যার অন্তর তুমি জানতা, ভালো কথা, পার্থক্যটা, কিন্তু বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে, তাহলে দুইটা সংখ্যার অন্তর, বড় সংখ্যাটিকে, এটা বড়, নিশ্চয়ই আমরা প্রথমটা বড় ধরি, এটাকে ছোট ধরি, ছোট বলে ভাগ দেওয়া হয়েছে, ছোট সংখ্যায় বাদ যায় বড় সংখ্যার থেকে। তাহলে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 55, এবং ভাগশেষ, ঠিক আছে, 55 দিয়ে ভাগ, বড় সংখ্যা ছোট সংখ্যাকে ভাগ করলে, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে, ভাগ করছি, ভাগফল বললো 55 আর ভাগশেষ বললো 15, তার মানে এর মান x প্লাস 15 থাকতে হবে। মানে ভাগশেষ এটা এটা ভাগ দেওয়ার পরেও এটার সাথে কি জানি না মানটা, কিন্তু প্লাস 15 তো ভাগশেষ থাকতেইছে, এটা তো জানি আমরা যে এটার সাথে এটার গুণ, মনে পড়ছে, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য, মানে এই ভাজ্য সমান সমান তুমি বলতে পারতা 55y যোগ 15, এই কথাটা লিখতে পারতেছো এইখান থেকে, এইটা গুণ এইটা যোগ এইটা সমান সমান এইটা, এটা লিখতে পারতা। এখন শুধু মানটাকে পুট আপ করে দাও তুমি, ঠিক আছে, তোমার কাছে ছোট সংখ্যার মান চাই, তাহলে ছোট সংখ্যাটাই রাখো, বড় সংখ্যাটাই হাটায় দাও। তাহলে x সমান সমান এইটা হলে x, y বসে যদি যায়, তাহলে x সমান সমান কি লিখতে পারতা তুমি, 1365 প্লাস 1, এই ওয়াইটা বেশ চলে গেলে, আর এক্স এর জায়গায় এটা লিখে দাও, ঠিক আছে, 1365 প্লাস ওয়াই এক্স এর জায়গায়, এক্স সমান সমান এই যে 55y প্লাস 15, তাহলে 55y থেকে একবার দিলে 54y, কিন্তু এই পাশে চলে আসলে ওই পাশে নিয়ে চলে যাও, ঠিক আছে, 1365, তাহলে এই রাখো 1365, এই 15টা এই পাশে নিয়ে আসো, আর এটা এখানেই রাখো 55y, এইটা বসে চলে যাবে,
তাহলে কত হইতো 5 5 মিলে গেলে 0 50 13 50 সমান সমান কত 54y। 54 দিয়ে যদি 6 নং 54, 6 দুগুণ 12, 6 9 কে 9 10 11, 9 কে 9 10 11 12, তার 9 দিয়ে 6 নং 54, 9 অক্ষে 9, 10 11 12 13, 9 দিয়ে 5 নং 45, 6 দিয়ে 6 দুগুণ 12 13 14 কোনো 5 6 30, y সমান সমান 25। এই দেখো এইটা তো আবার সেম কেস, কি ঢুকতে পারছো কিনা তুমি দেখে নাও। এটা কি বললো, ও মানে পি ঢুকতে পারো, পি পথ খোলা, তাহলে পি ঢুকতে পারছো, আটকায় গেছো, ও অব্দি আসতে পারছো না তুমি, না 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 এসে যাচ্ছ তো তুমি, পি পি পির পথ তোমার খোলা, আচ্ছা পি তুমি ঢুকে গেলা, পি থেকে তুমি তো ওতে আসতে পারতো, আচ্ছা এস থেকে পিতে যাইতে পারছো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এস থেকে পিতে যাইতে পারতা, এস থেকে পিতে এখানেও চলে সিতে চলে যাচ্ছ, সিতে চলে যাওয়ার পরে এইটা, এটা চলে যাওয়ার পরে এইটা, এটা চলে যাওয়ার এইটা, এইটা, এস থেকে তুমি চলে যেতে পারতেছো, কিন্তু পি থেকে ওতে আসতে পারলা তুমি কি, এস যাইতে পারছো তুমি, না এসে যাইতে পারো নাই তুমি, তার কারণ কি, এই দেখো এস থেকে তুমি যাইতে পারছো, এইটাই চিন্তা করো আগে, এস থেকে যাইতে পারছো না তুমি, কেন যাইতে পারছো না, এস সমান সমান সি, এস ঢুকতে পারলা সি দিয়ে, ভালো কথা, কিন্তু সি কিন্তু পি কেও হত্যা করছে, তাহলে তুমি এস এর থেকে পি তেও চলে যেতে পারতেছো, কিন্তু পি থেকে যখন তুমি আসবা তখন না, এটা তুমি কোনো জায়গায় যাইতে পারতেছো না গো, এটা কোনো সিদ্ধান্তই সঠিক হচ্ছে না, ঠিক আছে, এটা কোনো সিদ্ধান্ত সঠিক হচ্ছে তাই লেখছে, কোনো সিদ্ধান্তই সঠিক না, যাই হোক এটা একটু দেখতে হবে আর একটু ভালো মতো, যদি তো আমি ম্যাথই করাই তোমাদের করালাম, যেহেতু তোমাদের ডাব্লিউপি সামনে, একটা মোটামুটি একটা আইডিয়া দিচ্ছে, ম্যাথটা করাই দেবো, এই ইংলিশ আর এটা মোটামুটি একটা কী করে মুখস্থ রাখতে পারো, কী করে ঢুকতে পারবা কম বেশি, কী করে রাখা যায় মনে, এটাই। দিস মেডিসিন আর ড্যাশ ফর কিউরিং কোল্ড, দিস মেডিসিনস আর এফেক্টিভ মানে কার্যকর, ফর কিউরিং কোল্ড, ঠিক আছে। এবার নিচের কোন রাজ্যের মধ্যবর্তী সঙ্গে সীমানা নাই, বিহারেরই, আচ্ছা এখানে বলছে কি দ্য অ্যালং উইথ দ্য টিম, হচ্ছে কি দ্য ক্যাপ্টেন, ঠিক আছে, ইউরোটাকে তুমি নির্ণয় করো, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম ইজ হবে, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম ড্যাশ প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থকামিং ম্যাচ, তাহলে দেখো দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, মানে ক্যাপ্টেন এবং তার টিমের সাথে, অ্যালং উইথ মানে ক্যাপ্টেন আর অ্যালং উইথ টিম উইথ ক্যাপ্টেন, মানে টিমের সাথে ক্যাপ্টেন এক বচন হয়ে গেল, ইজ প্র্যাকটিসিং, ঠিক আছে, আর প্র্যাকটিসিং হতে পারে না, এটা হবে ইজ প্র্যাকটিসিং, তাহলে এই জায়গাটা ভুল, এটা তো পারা উচিতই, তোমাকে বলছে কিছু আপেল ছিল, 40% আপেল বিক্রির পর 30% আপেল আর 30টি আপেল, 40% আপেল বিক্রি করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলে প্রথমে তার কাছে কতগুলো আপেল ছিল, কি বলছে 40% বিক্রি করছো, তার ফলে তোমার কাছে 30টা আপেল আছে, তার মানে 60% সমান সমান 30, বোঝা যাচ্ছে, কিছু আপেল এক বিঘাতে কিছু আপেল ছিল, 40% আপেল বিক্রি করার পর করে ফেলেছো,
30টা হবে, তার মানে 60, 30, 100 কত, 30 দুগুণ 50টি, 60 সমান সমান 30, 100 সমান সমান কত? ঠিক আছে, এইটা তো একটু বড় হবে আমি জানি, তো কি করবা, করতে তোমাকে হবেই। বলছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা নির্ণয় করে যা যা যা, তো তোমাকে বলতাম, তোমাকে যদি বলতাম আমি 3, 4, 6, এটা নিজে নিজে করবো, আমি একটা নমুনা দিচ্ছি। ক্ষুদ্রতম কোন পূর্ণসংখ্যা নির্ণয় করলো যা এত এত দ্বারা 3, 4, 6 দ্বারা আমি পূর্ণবর্গ, এটাকে পূর্ণবর্গ হইতে হবে কিন্তু। তাহলে দেখো আমি 3, 4, 6 লসাগু কত, 3 অক্ষে 3, 4, 3 দুগুণ 6, 2 দিয়ে করতাম, 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 3, 4, 12। এই দুইটা দুইয়ের বদলে তো একটা বর্গমূল লিখতে পাচ্ছি, 3 কি লিখতে পাচ্ছি। তাহলে আরেকটা যদি 3 থাকতো, তোমার কাছে এই তো ছিলই, 3 গুণন এটা তো ছিল 2 এর স্কয়ার, এইখানে যদি আরেকটা 3 লিখতা, তাহলে 3 তিরিকা 9, 2 4 9 36, যা একে দিয়ে ভাগতে পারতা, একে দিয়ে ভাগ করতে পারতা, একে দিয়ে ভাগ করতে পারতা, এবং এটা পূর্ণবর্গ হইতো। এইটাই সেম জিনিস, যেটা যেটা থাকবে না সেটা সেটাই গুণ। আচ্ছা করাই দে, তাহলে কি হচ্ছে 21, 36, 21, 36, 66, 3 7 21, 3 12 36, 3 22 66। আচ্ছা আচ্ছা, আর কি যাচ্ছে, আর কি যাচ্ছে, 3 দিয়ে 3 7 3 12 36, 3 22 66। আচ্ছা, আর তো তোমার কিছু যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে 7, 2 দিয়ে 6 দুগুণ 12, 2 দিয়ে 11 দুগুণ 22। তাহলে দেখো 3 দুগুণ 6, এই একটা 6, দুইটা 6 মিলে তো একটা 6 এর স্কয়ার লিখতেই পারতা তুমি, কিন্তু তোমার লিখতে পারছো কিনা 7 11 77 গুণন 77, এটা লিখতে হবে। তাহলে এটার সাথে এটার গুণ প্লাস 6 6 36 গুণ, এটা তো স্কয়ার লিখতে পারছোই, একটু দেখালাম তার নমুনা। এই দুইটার গুণ 6 এর স্কয়ার গুণ, এই উত্তরই আর। দেখো কি হচ্ছে, একই আমানতের উপরে, মানে প্রিন্সিপাল একই, দেখো বলছে একই আমানতের উপর একই সরল সুদের হারে, এই পার্সেন্টেজটাও একই। ঠিক আছে, একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 ও 9 বছরের সুদের পরিমাণের অনুপাত, এর সুদ কি বের হয় তার অনুপাত। তো তুমি জানতাই যে আমার সুদের অনুপাত, এখানে কি বলছে প্রাপ্ত এত এত বছরের, তাহলে তুমি কি লিখতা, X% হারে পি টাকার, এই দুইটা সমান একই আমানত একই পার্সেন্টেজ। ঠিক আছে, মানে যেটা তুমি ইয়ে লেখো আর কি বলো এটাকে, এই একটা কি লেখেছো তোমার, পি আর টি বাই 100 সুদ, সেটাই লিখতেছি। বলছে এইটা X% হারে পি টাকার কয় বছরের সুদ, এই টি মানে যে পি আর 6 বছরের সুদ ইস টু X% হারে পি টাকার কয় বছরের সুদ, 9 বছরের সুদ। এটাকে যখন অনুপাত করতে বলছে, আপসে আপিন এগুলো কেটে যাচ্ছে, তার মানে এই দুইটার অনুপাত করলেই অ্যান্সার হয়ে গেল। 3 দুগুণ 6, 3 তিরিকা 9, তো ইস টু 3। নিচে একটি যুক্তি নির্ভর সংখ্যার সিরিজ দেওয়া আছে, কোন সংখ্যাটি নিচের সৃষ্টিকে সম্পূর্ণ করবে। 4 পরে দেখো 6, 6 পরে 4 10, 10 পরে 6 16, 2 করে বেড়ে যাচ্ছে, 2 করে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 16 8 8 পরে 10। বাংলা আকবর হোসেন শাহ। আচ্ছা, এটা তো এই চিহ্নর বদলে শুধু নামাই যাব, দেখে দেখে বুঝতেই পারছো, আমি পিডিএফ ফাইলটা দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা কি বলছে তোমাকে, 21 যোগ 36, একে দেখে দেখে নামাও, 21 যোগ যোগ মানে ভাগ
21 ভাগ কত 36। আচ্ছা বিয়োগ, বিয়োগ মানে কি? যোগ সমান সমান বিয়োগ, আর বিয়োগ সমান সমান ভাগ। তাহলে এই বিয়োগের জায়গায় কি লিখবো? ভাগ। আর যোগের জায়গায় কি লিখবো? দাঁড়াও, বিয়োগ সমান সমান ভাগ হয়, যোগ সমান সমান কি বলছে তোমাকে? যোগ সমান সমান বিয়োগ, যোগ সমান সমান বিয়োগ, বিয়োগ সমান সমান ভাগ, আর গুণ সমান সমান কি আছে? গুণ সমান সমান যোগ, গুণ সমান সমান যোগ 8, আর ভাগ সমান সমান কই গেল কই গেল, ভাগ সমান সমান গুণ কত? 4। তুমি যেন আগে ভাগের কাজ করতে হয়, এই কথাটা ভুললে চলবে না তোমার। ব্র্যাকেট বুঝে যাবা, অফ এর বুঝে যাবা, কিন্তু এই ডিভাইডেড আর মাল্টিপল এর মধ্যে ডিভাইডেড এর কাজ আগে হবে, ভাগের কাজ। তাহলে 21 বিয়োগ 12 দিয়ে 3 12 36 যোগ 4 8 32। এবার গুণটা তো করতেই পারো। এবার যোগ বিয়োগের মধ্যে একটা করলেই হলো তোমার। এইবার তুমি কি করবা? এই করতেই পারো, 21 থেকে 3 বাদ দিলা, কত? 19 20 না 18 19 20 21 18 32, আর 18 যোগ করলেই হয়ে গেল। এটা বিয়োগ করলে হয় 18, 19 20 21, 8 9 10 50 50। এবার কি বলছে? এবার লাস্ট একটা বলছে তোমাকে, কি দেখে নাও, বলছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ, কত মিনিট হয়ে গেল গো? আচ্ছা, চয়েস দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য গিভেন দ্য অল্টারনেটিভ হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস। কার্ড দেখো, আমরা কার্ড কথাটা আসছে, কথাটা কিন্তু কিন্তু তাস থেকে, তুরুপের তাস, মানে কখন ভেঙে যাবে এর কোনো পসিবিলিটি নাই, ঠিক আছে? মানে সম্ভাব্য খুব কম। তাহলে হিজ প্রমোশন, তার প্রমোশনটা, তার উন্নতিটা, পদোন্নতিটা, ইজ অন দ্য কার্ড। ডিউ সার্টেন মানে হচ্ছে নিশ্চিত, নিশ্চিত তো অবশ্যই না, তুরুপের তাস হয়ে আছে। প্রবেবল মানে হচ্ছে সম্ভাব্য, ঠিক আছে? সম্ভাব্য হতে পারে, নাও হতে পারে। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড? ধরে ডেমোলিশ, এই ডেমোলিশ একটুকে বলছি, ডেমোলিশ এস্টাবলিশড অপোজিট মিনিং। তাহলে বিল্ড নির্মাণ, বা এস্টাবলিশ থাকলেও দেওয়া যেতে পারত, ঠিক আছে? হাইড মানে তো জানোই, লুকিয়ে থাকা। রিপিট মানে হচ্ছে রিপিট করা। শিফট মানে তো মধ্যে শিফট করে, এই ওই শিফটে আসবে, জেনে গেছে, এটা হয়তো আষ্টাঙ্গিক বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত, জানেন। হিনজান মহাযান যদি থাকতো তাহলে কিন্তু জৈন ধর্মের সাথে যুক্ত। আষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ, বা শেষ। যাই হোক, মোটামুটি তোমাদের এই ডাব্লিউবিপি করাইলাম, তোমার হচ্ছে মেন। আচ্ছা, তোমরা ভাবতেছো যারা কি মেন করালো, প্রিলি করালো, প্রিলি তো দেখো সবের সাথে সব। আগে যে ফায়ার করলাম, ফায়ার অপারেটর, দেখবো ওই ফায়ার অপারেটরের কোশ্চেনের সাথে কত কত মিল। তোমাদের মোটামুটি ডাব্লিউবিপি আমি সব অল কমপ্লিট করে দেবো, অল কমপ্লিট, অল কমপ্লিট করে দেবো আমি। কিন্তু আমাকে আর তোমরা পাচ্ছ না, কালকের দিন আমি ভিডিও করতে পারবো, তারপরে আমার কাজে ঢুকে যেতে হচ্ছে, অনেকদিন পরে দেখা হবে তোমার সাথে। দেখা, তোমরা ন্যূনতম আমাকে একটু, তোমাদের অ্যাডভাইস আর কমেন্ট আমার দরকার, অ্যাডভাইস অ্যান্ড কমেন্ট, কমেন্ট ফর মাই চ্যানেল, for my channel, developed for my channel. চলো।